আসসালামু আলাইকুম সবাই। ভয়ের বারান্দার আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি তরিকুল আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যান। এই ঘটনাটা পড়ার পর ঘটনাটার রেশ আমার মাথা থেকে এখনো যায়নি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ঘটনাটা আপনারা এমনভাবে শুনবেন যেন মনে হবে আপনারাই সেই ঘটনার উপস্থাপক, আর ঘটনাটা আপনাদের সাথেই ঘটে যাচ্ছে। তাই ঘরের লাইটটা বন্ধ করে চলুন এখনই শুরু করি সেই ঘটনাটা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঘটনাটা হয়তো আপনাদের ভালো লাগে। চলে যাচ্ছি ঘটনা। লিখেছেন ইসমাইল ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি ইসমাইল। ঘটনাটা 2021 সালে আমার সাথে ঘটে যায়। ঘটনাটা আমার আর আমার পাশের বাসার একটা বাচ্চার সাথে ঘটে যায়। এক বিকালে আমি আমার পাশের বাসার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার মোটরসাইকেলের টাঙ্কির উপরে উঠিয়ে ঘুরতে বের হই। আমি মেইন রোডে ওঠার পরে একটা ট্রাক এসে আমার মোটরসাইকেলটাকে পেছন দিক থেকে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে আমি বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ি। আমার মাথায় আঘাত লাগে, কিন্তু সেই সময় আমি স্পষ্ট দেখতে পেলাম আমার চোখের সামনে ছটপট করতে করতে সেই বাচ্চাটা এই পৃথিবীর মায়া ত্যাগ করল। এটা দেখে আমার মাথার ভেতরে কেমন একটা লাগলো। তারপরে আমার আর কিছু মনে নেই। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি জ্ঞান হারিয়েই ছিলাম। হঠাৎই যখন আমার জ্ঞান ফিরল, আমি চোখটা খুলতেই দেখলাম আমার আশপাশে অনেক মানুষজন ভিড় করে বসে আছে। আমার কানে তখন বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত সব শব্দ আসতে লাগলো। আমার আশপাশে যারা দাঁড়িয়ে ছিল কিংবা বসেছিল, আমি তাদের চেহারাটা সম্পূর্ণ ভয়ঙ্কর রূপে দেখতে পাচ্ছিলাম। আমি চোখে একেবারেই ঝাপসা দেখছিলাম, আর সেই ঝাপসা চোখেই আমি আমার আশপাশে দেখলাম তাদের চেহারাটা প্রচুর পরিমাণে ভয়ানক হয়ে আছে। কারো আকৃতি অনেক বড় বড়, আবার কারো কারো চেহারা একেবারে গোল, চোখগুলো কালো বর্ণের, অনেক বড় বড় গোল গোল হয়ে আছে। আমি আমার আশপাশে দেখলাম প্রচুর পরিমাণে অন্ধকার। মনে হচ্ছিল আমি কোনো একটা শয়তানি ঘরের ভেতরে আছি, আর আমাকে ঘিরে অনেক শয়তান দাঁড়িয়ে আছে, আর তারা হাত বাড়িয়ে আমাকে নিয়ে যেতে চাচ্ছে। এটা দেখে ভয়ে আমি চোখ বন্ধ করে দিই। কিন্তু আমি আমার কানে শুনতে পেলাম কিন্তু আমি আমার কানে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের আওয়াজ। কেউ চিৎকার করে আমাকে ডাকছে, কেউ বা অট্ট হাসিতে ফেটে পড়ছে। মনে হচ্ছে কাউকে জ্বলন্ত আগুনের ভেতরে নিক্ষেপ করা হয়েছে এবং সে প্রাণপণে জীবন বাঁচানোর জন্য চিৎকার করে যাচ্ছে। এই শব্দগুলো যে আমার কাছে এত পরিমাণে বীভৎস লাগছিল যে আমি নিজের কান বন্ধ করে রাখতে পারছিলাম না। আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে আবারও যখন আমি চোখ খুলি, আমি দেখলাম আমার পাশে ঠিক সেরকমভাবেই মানুষজন দাঁড়িয়ে আছে। আমার পায়ের দিকে অনেকে বসে আছে। তাদের চেহারাটা প্রচুর পরিমাণে বীভৎস হয়ে গেছে। সেই আগের ন্যায় আমি ঝাপসা চোখে দেখতে লাগলাম। তাদের চেহারাটা সম্পূর্ণরূপে গোল আকৃতি, তাদের গোল গোল চোখ একেবারে কুচকুচে কালো হয়ে আছে। তাদের মুখটা অস্বাভাবিক বড়, মুখের ভেতরে দাঁতগুলো আরো বেশি ভয়ানক লাগছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি যখনই চোখ খুলতাম আমি তখনই এই দৃশ্যগুলো দেখতে পেতাম, যার কারণে আমি ভয়ে চোখ খুলতাম না। আমি অনেক চেষ্টা করেছি আমার শরীরটাকে নাড়ানো, কিন্তু আমি আমার শরীরটাকে কোনো অবস্থাতেই এক চুলও নাড়াতে পারছিলাম না। আমি এভাবে অজস্র শব্দের সাথে কতদিন কাটিয়েছি আমি নিজেও জানি না। হঠাৎই এক সকালবেলা আমি অনুভব করলাম আমি মারা গেছি। এমন সময় আমি নিজে আমার লাশের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমি চারপাশটা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার চারপাশে যা ঘটছিল আমি সব কিছুই বুঝতে পারছিলাম। আমি দেখলাম আমার আশেপাশে আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার ভাই, আমাদের পরিবার পরিজন সবাই এসে ভিড় জমিয়েছে। তারা আমাকে ধরে প্রচুর পরিমাণে কান্না করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখছিলাম। আমার ভেতরটা কেমন একটা হাহাকার করে উঠল। আমি দৌড়ে আমার মায়ের কাছে গেলাম, গিয়ে আমার মাকে ধরতে গেলাম।
কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি আমার মাকে স্পর্শ করতে পারছি না। আমার হাতটা যেন আমার মায়ের শরীরটা ভেদ করে বাইরের দিকে চলে যাচ্ছে। আমি এটা দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম এবং চিৎকার করে মাকে ডাকতে লাগলাম, মা, আমি এখনো জীবিত আছি, তুমি কাঁদছো কেন? আমি দেখলাম আমার মা আমার কোনো কথাই শুনছে না। আমি তখনই দৌড়ে আমার বাবার কাছে গেলাম, গিয়ে আমার বাবাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু ওই একই অবস্থা। আমি আমার বাবার শরীরটা ভেদ করে বাইরে বের হয়ে গেলাম। আমি চিৎকার করে আমার বাবাকে বললাম, বাবা, এই দেখো আমি তোমার সামনে। তুমি কাঁদছো কেন বাবা? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এই যে দেখো আমাকে। কিন্তু আশ্চর্যর বিষয়, আমার বাবা আমাকে দেখতে পাচ্ছে না। আমি এত চিৎকার করে সব লোকজনকে ডাকছি, মনে হচ্ছে কেউ যেন আমার চিৎকার শুনতে পাচ্ছে না। এমন সময় দেখলাম আমার পাশের বাড়ির এক ভাই আমার শরীর ভেদ করে চলে গেল। আমি এটা দেখে আমার সেই ভাইটাকে ডাক দিলাম, ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? আমার প্রচন্ড ভয় করছে, আমি কেমন জানি একা একা ফিল করছি, আমাকে বাঁচাও ভাই, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার অনেক ভয় লাগছে। কিন্তু সে ভাইটা আমার কোনো কথাই শুনল না। সে নিজের মতো করে হেঁটে চলে গেল। আমি আমার ভাইয়ের পেছন পেছনেই হেঁটে হেঁটে আসলাম। আমি বাইরে আসতেই দেখলাম সেখানে পর্দা দিয়ে একটা ঘরের মতো কিছু একটা করা হয়েছে, আর তার পাশেই একটা বড় পাতিলে পানি গরম করা হচ্ছে। এটা দেখে আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। এক পা দুই পা করে যে সে পানিটা গরম করছিল তার কাছে গেলাম, গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় পাতিলের ভেতরে পানি কেন গরম করছো? আমি চিৎকার করে তাকে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু সে আমার কোনো কথার উত্তর দিল না। মনে হচ্ছিল সেও আর সবার মতো আমার কথা শুনতে পাচ্ছে না। এমন সময় কান্নার আওয়াজটা আরো বেশি আসতে লাগলো। আমি আবারও দৌড়ে আমার ঘরের ভেতরে গেলাম। আমার লাশের কাছে যেতেই দেখলাম কয়েকজন ধরে আমার লাশটাকে বাইরে বের করে নিয়ে গেল এবং সেই পর্দা দেওয়া ঘরটার ভেতরে মসজিদ থেকে একটা খাটিয়া নিয়ে এসে সেই খাটিয়ার ওপরে আমাকে শুইয়ে দিল। তারা আমাকে শুইয়ে দেওয়ার পরে সেই কুসুম কুসুম গরম পানি দিয়ে আমার পুরো শরীরটাকে ধুতে লাগলো। সাবান দিয়ে আমার শরীরটাকে অনেক পরিষ্কার করে অনেক যত্নের সহকারে গোসল করাচ্ছিল। আমি চিৎকার করে তাদের বলছিলাম, তোমরা এমনটা কেন করছো? আমাকে ছেড়ে দাও, তোমরা দেখো আমি এখনো জীবিত আছি, তোমরা এরকম করো না আমার সাথে, আমার খুব ভয় হচ্ছে। কিন্তু আমার কোনো কথাই কেউ শুনছিল না। এভাবেই তারা তাদের কাজ সম্পন্ন করে আমাকে 3 পরল সাদা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেয় এবং আমার গোটা শরীরটাকেই তারা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে বের করে নিয়ে আসে এবং মসজিদ থেকে নিয়ে আসা সেই বড় বিছানার উপরে আমাকে শুইয়ে দেয়। আমি নিজেই নিজের লাশের সামনে দাঁড়িয়ে আছি। তারপরে আমি দেখতে পেলাম একের পর এক মানুষ এসে আমাকে দেখে যাচ্ছে। আমাকে যেই দেখতে আসছে আমি তার সাথেই কথা বলার চেষ্টা করছি। আমি চিৎকার করে তাকে বলছি, আমি বেঁচে আছি, তোমরা আমার দিকে তাকাও, আমার কথা শোনো। কিন্তু কেউ আমার কথা শুনছিল না। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায়। আমি একের পর এক লোকজনের সাথে দৌড়াদৌড়ি করতে লাগলাম। আমি আমার বাড়ির বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি কোথাও শান্তি পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম এসব কি হচ্ছে আমার সাথে। আমি নিজেকে প্রচন্ড একা মনে করছিলাম। এভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল। কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। আমি কান্নার আওয়াজটা শুনে আবারও দৌড়ে বাইরে গেলাম। আমি বাইরে যেতেই দেখলাম 4-5 জন মিলে সেই লাশের খাটিয়াটা উপরের দিকে তুলে নিল এবং সামনের দিকে আগাতে লাগলো। সবাই জোরে জোরে কালেমা শাহাদাত পাঠ করছিল। আমি তাদের পেছনে পেছনে যেতে লাগলাম আর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। 2 হাত টান করে দাঁড়িয়ে তাদেরকে থামতে বললাম, কিন্তু তারা আমাকে ভেদ করে চলে গেল। আমি তাদের পেছনে পেছনে দৌড়ে যাচ্ছি আর চিৎকার করে বলছি, থামো তোমরা, থামো, আমার লাশকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? তোমরা দাঁড়াও, তোমরা যেও না। কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না। তারা আস্তে আস্তে একটা শুনশান জায়গায় গিয়ে পৌঁছালো। আমিও পেছন পেছন তাদের সাথে গেলাম। আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে একটা বড় গর্ত করা হয়েছে আর সেই গর্তের আশপাশে মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না
তারা সেই গর্তের পাশে কেন দাঁড়িয়ে আছে? এমন সময় আমার আমার লাশের খাটিয়াটা তারা উঁচু করে সেই গর্তটার কাছে নিয়ে গেল। আমিও সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি দেখলাম সেই খাটিয়াটা খুলে আমার দেহটা তারা বের করে সেই গর্তের ভেতরে রাখল। আমি তখন বুঝতে পারলাম এটাই সেই লাস্ট ঠিকানা যেখানে আমাদের সবার যেতে হবে। হ্যাঁ, এটাই কবর। আর তারা আমাকে কবরে শুইয়ে দিল। আমাকে কবরে শুইয়ে দেওয়ার সময় ৩ জন লোক নেমেছিল। আমি ভাবলাম হয়তো এই ৩ জন লোকই আমার সাথে আমার কবরে থেকে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি দেখলাম আমার পা আর আমার মাথার ওই দিক থেকে বাঁশের খাড়াল দেওয়া শুরু করলো। তারা আস্তে আস্তে খাড়াল দিতে দিতে একজন উঠে গেল। আমি চিৎকার করে তাকে ডাকলাম, তুমি উঠে যাচ্ছ কেন? কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। আমি ভাবলাম হয়তো বাকি 2 জন আমার সাথে আমার কবরে থেকে যাবে, কিন্তু এবারও আমি ভুল প্রমাণিত হলাম। আস্তে আস্তে চারপাশটা কেমন একটা অন্ধকার হতে লাগলো। আমি মাঝখানের ফাঁক দিয়ে দেখতে পেলাম সেখান থেকে আরো একটা লোক উঠে গেল। আমি আবারও তাকে পেছন দিক থেকে ডাকলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। চারিপাশে দোয়া পড়া শুরু। আমি ভাবলাম হয়তো এই শেষ ব্যক্তিটাই আমার সাথে আমার কবরে থেকে যাবে, কিন্তু এবারও আমি ভুল প্রমাণিত হলাম। আমি দেখলাম বাঁশের খাড়াল দেওয়া শেষে সেই লোকটাও উঠে গেল। আমি সেখানেই সেই কবরের ভেতরে শুয়ে আছি। চারপাশটা আরো বেশি অন্ধকার হয়ে গেল। বুঝতে পারলাম তারা হয়তো কবরের ওপরে মাটি দেওয়া শুরু করে দিয়েছে। আমি কবর থেকে বের হয়ে দেখলাম সবাই 3 মুষ্টি করে মাটি দিয়ে চলে যাচ্ছে। আমি চিৎকার করছি, অনেক আর্তনাদ করছি, কিন্তু আমার আর্তনাদ শোনার মতো কেউ সেখানে নেই। এত মানুষ, কিন্তু আমার আর্তনাদ শোনার মতো সেখানে কেউ ছিল না। আমি অনেক লোকজনের পেছনে পেছনে দৌড়ে বেড়ালাম আর তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করলাম আমি এখনো জীবিত আছি, কিন্তু না, আমি ভুল প্রমাণিত হলাম। তারা আমার কোনো কথাই শুনল না। আমাকে কবরস্থ করার পর তারা আমার চারকানিতে 4টা খেজুরের পাতা পুঁতে দিল। তারপরে তারা সবাই একে একে চলে যেতে লাগলো। আমি ভাবলাম হয়তো বাকি যে লোকগুলো আছে সেই লোকগুলো আমার সাথে থেকে যাবে, কিন্তু না, তারাও বেশ কিছুটা দূরে চলে গেল। আমি আমার নিজের কবরের সামনে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম সেই লোকগুলো একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আমি সেখানে দৌড়ে গেলাম এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। তারা আমার জন্য দোয়া করলো, যে দোয়াটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারা একে একে সেখান থেকে চলে যেতে লাগলো। আমিও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকলাম। আমি তাদের সাথে যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি সেখানে আমাকে টেনে ধরে রেখেছে। আমি শত চেষ্টার পরেও আমি সেখান থেকে যেতে পারছিলাম না। আমি আর্তনাদ করছিলাম, অনেক জোরে জোরে কাঁদছিলাম। আমি সবাইকে পেছন থেকে ডাকছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। আস্তে আস্তে জায়গাটা পুরো জনশূন্য হয়ে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সেখানে আমি একাই দাঁড়িয়ে আছি। আমি হাঁটতে হাঁটতে আমার কবরের কাছে গেলাম। সেখানে যেতেই আমি সবকিছু অন্ধকার দেখতে শুরু করলাম। আমি চারপাশটা এত পরিমাণে অন্ধকার দেখলাম যে এরকম অন্ধকার আমি এর আগে কখনো দেখিনি। তারপরেই আমি জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজের চোখ খোলার পরে বুঝতে পারলাম এতক্ষণ আমি যা দেখছিলাম সেটা হয়তো কোনো স্বপ্ন ছিল। এবার আমি বাস্তবে ফিরে আসি। আমি আগের মতো আর চোখে ঝাপসা দেখছি না। আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু চোখের ভেতরে সেই ঝাপসা ভাবটা এখনো থেকে গেছে। আমি অনেক কথা বলার চেষ্টা করছি, আমার হাত পা নাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি আমার হাত পা নাড়াতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পেলাম সেখানে আমার ওয়াইফের মতো কেউ একজন এলো। আমি সেই আবছা আবছা চোখে তার দিকে ভালোভাবে দৃষ্টিপাত করলাম। আমি বুঝতে পারলাম হ্যাঁ, এটা সত্যি আমার ওয়াইফ। আমার ওয়াইফটা আমার সামনে এসে দাঁড়ালো এবং সেখান থেকে আবার পুনরায় চলে গেল। এবার আমি আমার চোখ খোলার পরে আমি সেই ভয়ানক জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম না, আর সেই ভয়ানক আওয়াজগুলো আর পাচ্ছিলাম না। আমি একটু পরেই দেখতে পেলাম আমার আশেপাশে আমার মা, আমার বাবা, আমার ভাই
এমনকি পরিবারের বেশ কয়েকজন লোকজন এসে দাঁড়িয়েছে। আমি এবার তাদের চেহারাটা খুব একটা স্পষ্ট দেখতে না পেলেও আমি বুঝতে পারছিলাম যে কে আমার বাবা, কে আমার মা। আমি তাদের সাথে প্রাণপণে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা দিয়ে একটুও সাউন্ড বের হচ্ছিল না। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আমি আস্তে আস্তে একটু একটু করে নড়াচড়া করতে পারছিলাম। আস্তে আস্তে আমি উঠে বসা শিখি, যেরকম ছোট্ট বাচ্চারা প্রথম দিকে করে থাকে। আমি উঠে বসতাম, আবার নিজে থেকেই শুয়ে পড়তাম। আমি হাঁটতে পারতাম না, আমি কোনো কথা বলতে পারতাম না। আমি শুধু তাকিয়ে দেখতাম, আর তারা যেসব বলতো সেই কথাগুলো আমি কেমন একটা ডবল ডবল শুনতে পেতাম। মনে হচ্ছিল একটা কথাই যেন তারা কয়েকবার বলছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি এক পা দুপা করে হাঁটা শিখছিলাম। আমি আস্তে আস্তে কথা বলতে শিখলাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম আমার কথাটা কেমন একটা বেঁধে বেঁধে যাচ্ছে। আস্তে আস্তে আমি সুস্থ হই। আলহামদুলিল্লাহ, এখন আমি হাঁটা চলা করতে পারি, কিন্তু কর্মজীবনে এখনো ফিরে আসতে পারিনি। আমি এখন বেশ সুস্থ আছি। আল্লাহ আমাকে আরো সুস্থতা দান করুন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নিজের বাড়িতে নিজের ফ্যামিলিকে একটু একটু করে কাজে হেল্প করার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবে। আমি যখন সুস্থ হই তখন আমি শুনেছিলাম আমি নাকি 6 মাসের মতো কোমায় ছিলাম। আমি কোনো কথা বলতে পারতাম না, আমি চোখ খুলে তাকাতাম না, আমি হাঁটা চলা তো দূরের কথা, নিজে ঠিকমতো খেতেও পারতাম না। শুধু স্যালাইনের ওপরে আমাকে রাখা হয়েছিল। আমি এতদিন যে কিভাবে বেঁচেছিলাম এটা একমাত্র আল্লাহই জানে। আমি সুস্থ হওয়ার পরে সবার কাছে এই ঘটনাটা শেয়ার করি যে আমি এই অবস্থাতে এসব দেখেছি, আমার সাথে এসব ঘটেছে। আমি মসজিদের হুজুরের থেকে শুরু করে ছোট বড় অনেকের কাছে এই ঘটনাটা শেয়ার করেছি, কিন্তু কারো কাছেই এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। আমার কারণে মারা যাওয়া সেই নবজাতক শিশুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার মাগফিরাত কামনা করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে কর্মজীবনে ফিরে আসতে পারি। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটা পড়ার পরে আমি বেশ কয়েকদিন এই ঘটনা নিয়ে ভাবছিলাম। আমি ভাবছিলাম এটা তো কোনো ভৌতিক ঘটনা নয় যে আপনাদের কাছে শেয়ার করব, কিন্তু ঘটনাটা আমার মাইন্ডের ভিতরে এমনভাবে গেঁথে যায়, আমি সেই ঘটনাটা পড়ার সময় নিজেকেই সেই জায়গাতে অনুভব করছিলাম। আমি বাধ্য হয়ে এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি এই ঘটনার কোনো একটা জায়গা, কোনো একটা পার্ট আপনাদের মনের ভেতরে গেঁথে যায়, আপনাদেরও আমার মতো ভালো লাগে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ঘটনার বিনিময়ে আমি আপনাদের কাছে একটা দাবি জানিয়ে গেলাম। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাতে যাওয়ার আগে সর্বশেষ একটা কথা বলেই ঘটনায় যেতে চাই। মৃত্যু আমাদের অতি নিকটে। আমরা যেই ধর্মেরই হই আর যেই প্রাণীই হই কিংবা যে কোনো বস্তুই হই, মৃত্যুর স্বাদ অথবা ধ্বংসের স্বাদ আমাদের অবশ্যই গ্রহণ করতেই হবে। তাই ইসমাইল ভাইয়ের এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত। তার সাথে ঘটনাটা যেটাই ঘটে যাক, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমার একটা অনুরোধ, আসুন সবাই নামাজের দিকে, আমরা সবাই যে যার মতো করে ইবাদত করার চেষ্টা করি। আমাদের সবাইকে একদিন সেই কবরে যেতেই হবে। ঘটনা শুরু করার আগে আপনাদের জানিয়ে দেই, চাইলে আপনিও আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে আমাদেরকে ফেসবুক পেজেও ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। তাই বেশি বেশি করে আমাদের কাছে ঘটনা লিখে পাঠান, যাতে আমরাও আপনাদের কাছে ভয়ঙ্কর কিছু ঘটনার কথা উপস্থাপনা করতে পারি। তো চলুন শুরু করা যাক ঘটনা। ঘটনাটা আমাদের ফেসবুক পেজে আলিফ মাহমুদ পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করি। আমার বাসা টাঙ্গাইল। আমি কথা না বাড়িয়ে
আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা 2017 সালে আমার সাথে ঘটে যায়। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। আমি ফেসবুকে আপনাদের এই অনুষ্ঠানটা শুনেছি, তাই আমিও ভাবলাম কেননা আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, তাই লিখতে বসলাম। অনেক কষ্ট করে লিখেছি। আমার বাংলা লেখার অভিজ্ঞতা নেই, তবুও লেখার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল করে থাকি তাহলে একটু বুঝে নেবেন, আর ভুল করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সময়টা ছিল বর্ষাকাল। সারাদিন ধরেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখনো বা মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি জরুরি এক প্রয়োজনে সন্ধ্যার পর একটা ছাতা নিয়ে বের হই বাজারের দিকে। আমি বাজারে যাওয়ার পর প্রায় মুষলধারা বৃষ্টি হতে শুরু হলো। আমি বেশ কিছুক্ষণ সেই বৃষ্টির কারণে আটকে গেলাম। আমি নিজের কাজ শেষ করে প্রায় 9:30 কি 10টার দিকে বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দিই। বলে রাখি, আমার বাড়িতে যেতে হলে একটা ছোট্ট নদী পের হতে হয়। সেই নদী পার হতে হলে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা বাজার থেকে শর্টকাটে আমার বাড়িতে পৌঁছে দেবে, আর আরেকটা রাস্তা সেটা দিয়ে যেতে হলে একটু ঘুরে যেতে হবে। কিন্তু যেই রাস্তাটা দিয়ে আমি ঘুরে যাব সেই রাস্তাতে একটা পাকাপোক্ত ব্রিজ আছে, আর যেই রাস্তা দিয়ে আমি শর্টকাটে যাব সেই রাস্তা দিয়ে একটা বাঁশের সাঁকো আছে। আমি ভাবলাম এই বৃষ্টির রাতে আমি ঘুরে না গিয়ে শর্টকাট রাস্তাটা দিয়েই নিজের বাড়িতে চলে যাই। যেই ভাবা সেই কাজ। আমার স্মোক করার অভ্যাস ছিল। আমি একটা সিগারেট জ্বালিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর কিছুটা পর পের হলেই আমার সামনে সেই সাঁকোটা পড়বে। কিন্তু আমার সাথে আজকে এরকম কিছু একটা ঘটবে তা আমি জীবনেও কোনোদিন কল্পনা করিনি। রাতটা খুব একটা গভীর নয়। আমি হাঁটতে হাঁটতে সেই সাঁকোর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি সেই সাঁকোর সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম সাঁকোটা একটা নয়, 3টে হয়ে আছে। আমি বিষয়টা দেখার সাথে সাথেই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ আমি এর আগে শুনেছি যে এরকমভাবে মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে মেরে ফেলে দেয়, কিংবা অনেক সময় বড় বড় ক্ষতি করে ফেলে দেয়। আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। আমি ভাবলাম যা হয়েছে হয়েছে, এই সাঁকো দিয়ে আর কোনো অবস্থাতেই যাওয়া সম্ভব হবে না। আমি পেছন দিকে ফিরে যাই। আমি পেছন দিকে ফিরে যেতেই দেখলাম সেখানে আরও একটা লোক ছাতা হাতে নিয়ে আসছে। আমি দৌড়ে তার কাছে গেলাম এবং তার কাছে যেতে গিয়ে পড়েও গেলাম। সেই লোকটি নিজে আমাকে টেনে তুললো আর বলল, এই বর্ষার ভেতরে, কাদার ভেতরে দৌড়ানোর কি দরকার। আমি সেই লোকটাকে পুরো ঘটনাটা খুলে বললাম যে আমি যখনই এই সাঁকোর সামনে এলাম আমি দেখলাম সেই সাঁকোটা 3টে হয়ে আছে। সেই লোকটি গম্ভীর গলায় আমাকে বলল, কই, না, সাঁকো তো একটাই, আমি নিজে দেখতে পাচ্ছি। আমিও পেছনের দিকে তাকালাম, কিন্তু এবার আমি দেখলাম সত্যি সাঁকোটা একটা হয়ে আছে। সেই লোকটি আমাকে বলল যে ভয় পেও না, চলো, আমি তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমিও নদীর ওই পারেই যাব। আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে আমি সেই লোকটার দিকে ভালোভাবে তাকাতেই ভুলে গেছিলাম। আমি সাঁকোর উপরে ওঠার পরে মনে করলাম যে লোকটাকে তো আমি চিনতে পারলাম না। আমাদের এলাকায় যাবে, অথচ সেই লোকটাকে আমি চিনি না। আমি ছোট থেকেই এই এলাকায় বড় হয়েছি। আমাদের এই এলাকায় কোনো ভাড়াটিয়াও নেই, যা আছে সব আমাদের এলাকার লোকজন। আমি সেই লোকটাকে কোনো অবস্থাতেই চিনতে পারলাম না। আমি সেই লোকটার পেছন পেছনে সাঁকোর মাঝামাঝি অবস্থায় এলাম। আমি সেই লোকটাকে জিজ্ঞাসা করলাম, চাচা, কে আপনি? আমি তো আপনাকে চিনলাম না। সেই চাচাটা আমার সাথে কোনো কথা বলল না। সাঁকোর মাঝখানেই সে দাঁড়িয়ে পড়ল। বর্ষার পানিতে নদীটা প্রায় থই থই হয়ে আছে। সাঁকো থেকে প্রায় 1 থেকে 1.5 হাত নিচেই পানি, আর গভীরতাটা যে কত তা আমি সঠিক বলতে পারবো না। সেই চাচাটা এবার ছাতাটা ফেলে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, চাচা, ছাতা ফেলে দিলেন কেন? সেই লোকটা কত কথা না বলেই আমাকে সেই নদীর পানির ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং
সে নিজেও ঝাঁপিয়ে পড়ল। সে ঝাঁপিয়ে পড়ে আমাকে সে নদীর পানির ভেতরে সে আচ্ছা মতো চোবাতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেখানে আমার চিৎকার শোনার মতো কেউই ছিল না। আমি কোনো রকমে সাঁতরে সেই সাঁকোটাকে আবার আটকে ধরি। আমি সেই সাঁকোটার একটা খুঁটি আঁকড়ে ধরি এবং সাঁকোটার উপরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। কষ্ট করার পরে সেই সাঁকোর উপরে উঠে বসলাম। আমি সাঁকো থেকে উঠে হাঁপাচ্ছিলাম, আর এদিকে আমাকে সেই চাচাটা যখন পানিতে চোবাচ্ছিল, আমি সেখান থেকে নদীর বেশ কিছুটা পানিও খেয়ে ফেলছি। আমি সামনের দিকে তাকাতেই যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেটা আসলে কোনো মানুষ ছিল না, সেটা একটা কালো অবয়ব, যে কালো অবয়বটার পানির ভেতরে বুক পর্যন্ত ডুবে আছে আর মাথার অংশটা বের হয়ে আছে। তার মাথায় কোনো চুল ছিল না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মেঘলা মেঘলা হলেও নদীর আশপাশটা বেশ খানিকটা পরিষ্কার ছিল। আমি সে অবয়বটাকে দেখে আরো জোরে চিৎকার করে উঠলাম। এবার সে অবয়বটা পানির থেকে উঠে আমাকে আবারও পানির ভেতরে ফেলে দিল। আমি ভাবছিলাম আমি হয়তো আর বাঁচব না, আজকেই আমার জীবনের শেষ। এমন সময় আমার চিৎকার শুনে সেই সাগর ওপার থেকে 2-3 জন লোক দৌড়ে আমার কাছে এলো। তারা দৌড়াতে দৌড়াতে সেই সাগর কাছ থেকে এসে দেখে আমি পানিতে হাবুডুবু খাচ্ছি। তারা ঝাঁপ দিয়ে নদী থেকে আমাকে ওঠায়। আমাকে সাগর উপরে তুলতেই আমি অচেতন হয়ে পড়ি। তারা হয়তো আমাকে চিনত। আমাকে তারা বাড়িতে পৌঁছে দেয়। আমার যখন জ্ঞান ফিরে, আমি দেখলাম সময়টা দুপুর হয়ে গেছে। আমার পরিবারের সব লোকজনেরা আমার ঘরেই বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে আমার মা তো কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল আর আমাকে বলল, বাবা, তুই কেন গিয়েছিলিস? আমাদের তোকে বাজারে পাঠানো একেবারেই উচিত হয়নি। আমার জ্ঞান ফেরার পরে আমি সবাইকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি। পরের দিন আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে সেই কবিরাজটা তার মতো করে কিছু একটা করে আমাকে একটা তাবিজ দিয়ে দেয়। সেই তাবিজটা এখনো আমার গলায় দিয়ে রাখি আমি। ঘটনাটা এখানেই শেষ। তারপরে আমার সাথে আর কোনোদিন কিছু ঘটেনি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, চাইলে আপনারাও আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে আমাদেরকে ফেসবুক পেজেও সরাসরি মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘটনা। ঘটনাটা আমাদেরকে সাব্বির ভাই পাঠিয়েছে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি সাব্বির। আমার বাসা রাজশাহী খাসখামার। ঘটনাটা 2014 সালে আমার সাথে ঘটে যায়। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলতে জানতাম। ঘটনাটা 2014 সালের কনকনে শীতের সময় আমার সাথে ঘটে যায়। চারিপাশে প্রচুর পরিমাণে ব্যাডমিন্টন খেলা চলছিল। আমি অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারায় আমাদের এলাকা থেকে 2-3 এলাকা পরেই একটা টুর্নামেন্ট ছাড়া হয়। আমি আর আমার বন্ধু এক জুটি ছিলাম। আমরা দুজনেই খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারতাম। আমরা সেই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করি। দিনটি ছিল শুক্রবার। তারিখটা কি ছিল সঠিক আমার মনে নেই। আমি আর আমার বন্ধু সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতেই সে এলাকার দিকে রওনা দিলাম ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে। কিন্তু সেই রাতটিতে আমার জন্য কি অপেক্ষা করছে এটা আমি জানতাম না। আমরা দুজনে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আমরা জিতব। আমাদের ভেতরে এরকম একটা কনফিডেন্স ছিল। বলে রাখা ভালো, সেই এলাকাতে আমার ফ্রেন্ডের একটা রিলেটিভ আছে। আমার ফ্রেন্ড যাওয়ার আগ দিয়েই আমাকে জানিয়ে দেয় আজকে রাতটা আমরা সেখানেই থেকে যাব। কিন্তু আমি সেখানে থাকতে রাজি ছিলাম না, কারণ আমার বাড়িতে আমার আব্বু আম্মু নেই। তারা বিশেষ এক কাজের জন্য আমার মামার বাড়িতে গিয়েছে। বাড়িতে আমার ছোট ভাই আর আমার ছোট একটা বোন আছে। আমাকে বারবার নিষেধ করে গেছে আমি যেন আজকের দিনটা ব্যাডমিন্টন খেলতে না যাই, তাদের সাথেই যেন বাড়িতেই থেকে যাই। আব্বু আম্মু পরের দিন সকালে আসবে। আমি তাদের কথা উপেক্ষা করেই চুপি চুপি কাউকে না জানিয়ে ব্যাডমিন্টন খেলতে চলে যাই। আমি ভেবেছিলাম যত রাতই হোক আমি বাড়িতে ফিরে আসবো,
কিন্তু আমার এই সিদ্ধান্তটা যে একটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা আমার কল্পনাতেও আসেনি। আমরা দুজনেই হাঁটতে হাঁটতে সেই ব্যাডমিন্টন খেলার মাঠে পৌঁছালাম। আমি সেই মাঠে যাওয়ার রাস্তাটার বর্ণনা দিই। আমরা প্রথমে পাকা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। ২টা এলাকা পার হওয়ার পরে আমরা যেই মাঠে খেলবো সেই মাঠে যেতে হলে একটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। গ্রামের ভেতরে সেই রাস্তায় যেতে হলে একটা ছোট্ট বাঁশঝাড় পড়ে। রাস্তাটার দুই পাশে বাঁশঝাড় ছিল, খুব একটা বড় ছিল না সেই বাঁশঝাড়টা। সেই বাঁশঝাড়ের ভেতরে শুধু বাঁশ গাছ না, আরো অনেক রকমের জঙ্গল টাইপ ছিল। আমরা সেই টুর্নামেন্টে খুব বাজেভাবে হেরে যাই, যার কারণে আমি আমার ফ্রেন্ডের উপরে অনেক বকাঝকা করি। রাগারাগির এক পর্যায়ে আমি তাকে ফেলেই আমার নিজের বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিই। সে হয়তো তার রিলেটিভের বাড়িতে চলে যায়। আমি একা একাই সেই রাস্তা দিয়ে আসছিলাম। আমি সেই বাজারের সামনে যখনই এলাম, কেমন একটা আচমকা ভয়ে আমার শরীরটা কেঁপে ওঠে। আমি ভাবলাম সব রাগবাগ বাদ দিয়ে আমার ফ্রেন্ডের রিলেটিভের বাসাতেই চলে যাব নাকি। পরক্ষণে আবার ভাবলাম যে বাড়িতে আমার ছোট ভাই আর বোন আছে। আমি যদি সারা রাত বাড়িতে না ফিরি তাহলে মায়ের কাছে যদি বিচার দেয় আমার পিঠের চামড়া থাকবে না। তাই এক প্রকার বাধ্য হয়ে আমি সেই বাজারের ভেতর দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। আমি যখনই বাজারের ভেতরে ঢুকলাম তখন আমার ভয়টা আরো বেশি হতে লাগলো। চারপাশটা স্তব্ধ, আশেপাশে কুয়াশার কারণে খুব একটা বেশি রাস্তা দেখা যাচ্ছে না। আমার হাতে মোবাইল ফোন ছিল না, কিংবা কোনো টর্চ লাইটও ছিল না। আর রাতটাও অনেক গভীর হয়ে গেছে। আর এই ফাঁকা একটা রাস্তায় আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমি যখনই বাজারের মাঝখানে এসে দাঁড়ালাম তখনই আমার কানে দূর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি একটু একটু ভয় পেতে লাগলাম। আমি রিয়েলাইজ করলাম যে কান্নাটা খুব একটা বেশি দূর থেকে না, সামনেই একটা গাছের আড়াল থেকে মৃদু একটা চাপা একটা মহিলা কণ্ঠে কেউ একজন কাঁদছে। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে সেই গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি গাছের পেছনের দিকে তাকাতেই দেখলাম সেখানে সাদা কাপড় পরা একটা মহিলা মাথা নিচু করে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি কোনো কিছু না ভেবেই সেই মহিলাটাকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? আর এত রাতে এই বাঁশঝাড়ের ভেতরেই বা কি করছে? আমার কথাটা শুনে সে মহিলাটা মাথা তুলে আমার দিকে তাকালো। আমার দিকে মাথা তুলে তাকাতেই আমি যা দেখলাম, বিশ্বাস করেন তরিকুল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই মহিলার চেহারাটা পুরোটাই কালো, তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। বাঁশঝাড়ের ভেতরে চাঁদের আলো পড়ছিল। আমি চাঁদের আলোতেই দেখতে পেলাম সেই মহিলাটার বড় বড় চোখচোখে দাঁত। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি চিৎকার করে সেখান থেকে এক দৌড় লাগাই। আমি বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে আমি উপুর হয়ে হাঁপাতে লাগি আর ভাবতে লাগলাম, আমি কি দেখলাম? আমি মাথা তুলতেই আবার যা দেখলাম, এতে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম আমি এতক্ষণ দৌড়াদৌড়ি করার পরেও আমি সেই এক জায়গাতেই এসে দাঁড়িয়েছি। আর আমার সামনে সেই সাদা কাপড় পরা মহিলাটা দাঁড়িয়ে আছে। এবার আমাকে দেখে সে অনেক জোরে জোরে হাসতে থাকে। সেই হাসিটা যে এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এটা দেখে আবারও জোরে দৌড় লাগাই। আমি দৌড়াতে দৌড়াতে আবারও ঠিক একই জায়গায় এসে দাঁড়াই। আমি সেখানেই ধপ করে বসে পড়লাম। আমি বসে থেকে হাঁপাতে হাঁপাতে আবারও মাথা তুলে যেই তাকালাম, এবার আমি যা দেখলাম এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি দেখলাম এতক্ষণ আমি যেই মহিলাটাকে দেখছিলাম সেখানে এবার কোনো মহিলা নেই। সেখানে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের সাথে তার কোনো মাথা ছিল না। আমি তার পায়ের দিকে তাকাতেই দেখলাম তার মাথাটা নিচে পড়ে আছে। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। জানি না আমি কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম। আমি যখন চোখ খুললাম আমি দেখলাম আমি সেই এলাকারই একটা চায়ের দোকানে ব্রেঞ্চের উপরে শুয়ে আছি। আর আমাকে ভিড় করে প্রচুর পরিমাণে মানুষজন দাঁড়িয়ে আছে। আমার চোখ খোলা দেখতেই সেখান থেকে একটা লোক বলে উঠল, ওই দেখ
ছেলেটা চোখ খুলে উঠেছে। তারা আমাকে এক গ্লাস পানি দিল। আমি সেই পানিটা পান করলাম। পানিটা পান করার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি এখানে কিভাবে এলাম, আমি এখন কোথায় আছি। সেই ভিড়ের মধ্যে থেকেই একটা মুরব্বি এসে আমাকে বলল, বাবা কি হয়েছিল তোমার, আমরা তোমাকে সেই বাঁশঝাড়ের ভেতরে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, তোমার নাম কি, তোমার বাসা কোথায়। আমি তখন আমার পরিচয় দিলাম। আমার বাবাকে সেই মুরব্বি চিনতে পারলো। তারা কয়েকজন মিলে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়। আমি বাড়িতে গিয়ে দেখলাম ততক্ষণে আমার বাবা মাও বাড়িতে চলে এসেছে। বাবা আমাকে দেখার সাথে সাথে মারার জন্য এগিয়ে এলো, কারণ আমি সারা রাত বাড়িতে ছিলাম না। আর এই কথাটা আমার ছোট ভাই বলে দিয়েছে। তারা সারা রাত প্রচন্ড ভয়ে ছিল আর আমার জন্য অনেক টেনশন করছিল। আমাকে যখনই বাবা মারতে আসে তখনই সেই মুরব্বিটা বলে ওঠে, আমার সাথে কাল রাতের বেলা কি ঘটেছিল। এই কথা শুনে আমার বাবা আমাকে আর কিছু বললেন না। তিনি আমাকে ঘরে যেতে বললেন। আমি ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। বিছানাতে শোয়ার সাথে সাথে আমার প্রচুর পরিমাণে জ্বর চলে এলো। এভাবেই প্রায় একটা মাস আমি জ্বরে ভুগেছিলাম। তারপরে অনেক ডাক্তার দেখানোর পরে আমি সুস্থ হই। আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। আমার সাথে এই একটাই ঘটনা ঘটে যায়, কিন্তু আমার কাছে এরকম আরো বেশ কয়েকটা ঘটনা আছে যেগুলো সময় করে আপনাদের কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনারাও আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে আমাদেরকে ফেসবুক পেজেও মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। তাই দেরি না করে সময় করে এখনই শুরু করে দিন আপনার ঘটনা লেখা। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা আমাদেরকে সবুজ ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি সবুজ, আমার বাসা রংপুর। আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেটা আমি সারা জীবনে কোনোদিনও ভুলব না। সেই ঘটনার কথা এখনো যদি আমার মাথায় আসে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা 2020 সালে আমার সাথে ঘটে যায়। তখন করোনার মহামারী চলছিল। কোনো এক কারণে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার প্রয়োজন হয়। আমি সন্ধ্যাবেলায় আমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। বলে রাখি, আমার শ্বশুরবাড়ি যেতে হলে প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারপরে যেতে হয়। আমার শ্বশুরবাড়িটা একটা গ্রামের ভেতরে ছিল। সেখানে যেতে হলে একটা নদী পার হয়ে যেতে হয়। আমি সন্ধ্যার পর যখন বের হই তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়। আমি একটা চায়ের দোকানে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ সময় আটকে থাকলাম। বৃষ্টি শেষ হওয়ার পর আমি আবারও আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ওয়াইফ ফোন করে আমাকে বলে দিয়েছিল আমি যেন বাড়িতে আসার সময় কিছু বড় মাছ কিনে নিয়ে আসি। তারা আমাকে দিনেই যেতে বলেছিল, কিন্তু আমি ভয়ের কারণে দিনে যেতে পারিনি। কারণ লকডাউন শুরু না হলেও সেই সময় পুলিশেরা একটু ঝামেলা করছিল। আমি রাতের বেলায় কোনো মাছ পেলাম না। তাই আমি একটা দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আমার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। প্রথমে আমি একটা বাসে করে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাস থেকে নেমে একটা ভ্যান রিক্সা নিয়ে সেই নদীর উদ্দেশ্যে রওনা দিই। সেখান থেকে নৌকো পার হয়ে আবারও একটা রিক্সা নিয়ে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে। নদী পার হওয়ার পর আমি চাইলে হেঁটেও যেতে পারব, কিন্তু হেঁটে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমি যখন বাস থেকে নামলাম তখন সেই এলাকাতে দেখলাম কোনো রকম কোনো বৃষ্টিপাত হয়, মানে আমি যেখানে ছিলাম সেখানেই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। আমি স্বাভাবিক মনে করে হাঁটতে লাগলাম। রাতটা খুব একটা চাঁদনি রাত ছিল না, কিন্তু আমাদের ওইদিকে বৃষ্টি হলেও সেদিকে বেশ জ্যোৎস্নার আলো ছিল। আমি বাস থেকে নামার পরে কোনো ভ্যান অথবা রিক্সা পাচ্ছিলাম না, কারণ করোনার সময় সবাই বাড়িতে আছে। আমি বাধ্য হয়ে হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যদি আমি হেঁটে যাই তাহলে আমার 20 থেকে 25 মিনিট সময় লাগবে সেই নদীর ঘাটে পৌঁছাতে। আর সেই নদীর ঘাটে পৌঁছাতে গেলে একটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে। সেই রাস্তাটা এখনো পাকা হয়নি। আশপাশে বেশ কিছু ঝোপঝাড় আছে। আমার বিয়ের 3 বছর বয়স। আমি এই রাস্তা দিয়ে অনেক দিন গিয়েছি, অনেক রাতেও গিয়েছি, আবার দিনের বেলাতেও গিয়েছি। সেখানে
কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে আমার সাথে এরকম কিছু ঘটবে যেটা আমি কল্পনাও করতে পারি। আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেই কাঁচা রাস্তার পাশে একটা বড় তাল গাছ ছিল। আমি ওই তাল গাছের কাছে পৌঁছতেই সেই তাল গাছের পেছন থেকে কেমন একটা খসমস খসমস আওয়াজ পাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো কোনো শেয়াল কিংবা অন্য কোনো প্রাণী এরকম খসমস খসমস করছে। আমি সেদিকে একটা তোয়াক্কা করলাম না। আমি আবারও হাঁটতে লাগলাম। আমি তাল গাছটা যখনই পার হয়ে গেলাম, তখনই সে আওয়াজটা আরো বেশি তীব্র হয়ে এলো, আর অনেক জোরে অদ্ভুত একটা সাউন্ড হলো। যেই শব্দটা যেই শব্দটা শুনে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। আমার মনের ভিতরে একটু ভয় কাজ করতে লাগলো, কারণ এই শব্দটা আমি কোনো কিছুর সাথে মেলাতে পারলাম না। এটা কোনো পশুরও শব্দ না, এটা কোনো মানুষেরও শব্দ না। এটা কেমন আলাদা একটা শব্দ। আমি পেছনে তাকালাম, কিন্তু সেখানে কিছুই দেখলাম না। আমি মনের ভুল অথবা অন্য কিছু মনে করে সেই রাস্তা দিয়ে আবারও হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে হাঁটতেই সেই নদীর ঘাটে এসে পৌঁছালাম। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো নৌকা পাচ্ছিলাম না। এটা দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ এখন যদি নৌকা না পাই তাহলে নদীর ওই পারে কোনো অবস্থাতেই যেতে পারবো না। আর এইখান থেকে পেছন দিকে ব্যাক করি যদি নিজের বাড়ির উদ্দেশ্যে, সেটাও সম্ভব না, কারণ আমি যে গাড়িটাতে এসেছি সেটাই ছিল এখানে আসার আর যাওয়ার লাস্ট গাড়ি। আমি সেখানে বসে আল্লাহকে ডাকতে লাগলাম যেন আল্লাহ একটা নৌকা মিলিয়ে দেয়। ভাগ্যের কি পরিহাস! আমি সেই চাঁদনি রাতেই দেখতে পেলাম ওই পার থেকে একটা নৌকা আমার দিকে আসছে। আমি মোবাইলের টর্চটা জেলে সেই নৌকা আলাকে আমার দিকে আসতে ইশারা করলাম। সেই নৌকার মাঝি এসে সরাসরি আমার কাছেই তার নৌকাটা বাঁধলেন আর বললেন, কোথায় যাব? আমি বললাম, আমি ওপারে যাব। সে নৌকাওয়ালা আমাকে বলল যে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ আরো একজনের আসার কথা। আমি বিষয়টাকে তেমন তোয়াক্কা করলাম না, কারণ মানুষ নৌকা পার হতেই পারে। তাই আমি নৌকার উপরে উঠে বসে পড়লাম। আমার হাতে সেই মিষ্টিটা দেখে সে নৌকার মাঝিটা বলল, আপনি কোথায় যাবেন? নাম কি আপনার? আমি আমার নাম জানালাম আর বললাম মিষ্টিটা আমার শ্বশুর বাড়ির জন্য। আমি যে এই কথাটা বললাম, তখনই সেই মাঝিটা অট্ট একটা হাসিতে ফেটে পড়ল। আমি তার হাসির কারণটা বুঝতে পারলাম না। আমিও তার সাথে হাসতে লাগলাম, কিন্তু এই হাসিটা আমার বেশিক্ষণ স্থায়ী হলো। প্রায় 10 থেকে 15 মিনিট পরেই সেই ঘাটে আরো একটা লোক এসে হাজির হলো। লোকটার পরনে ছিল সাদামাটা একটা কাপড় আর চাদর মুড়ি দেওয়া। আমি ভাবতে লাগলাম, এই গরমের সময় এরকম কালো চাদর মুড়ি দিয়ে কে আসলো? আমি প্রথমে ভাবলাম লোকটা হয়তো পাগল হতে পারে। পরে আবার ভাবলাম, যদি পাগলই হয় তাহলে মাঝি সেই লোকটাকে রিসিভ করার জন্য কেন নৌকা নিয়ে এতক্ষণ বসে আছে? এরকম হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সেই লোকটা নৌকাতে উঠে বসলো। আমি নৌকার একেবারে সামনের কিনারায় বসে আছি। নৌকাটা চালু করা হলো। বেশ কিছু দূর যাওয়ার পরে সেই মাঝিটা আমাকে বলল, ভাই, মিষ্টিগুলো আমাকে দেন, আমি খাবো। আমি তার কথাটা শুনে হেসে দিলাম আর বললাম, ভাই, এটা তো কোনো অবস্থাতেই সম্ভব নয়, কারণ এটা আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, না নিয়ে গেলে আমার মান সম্মান কিছু থাকবে না। তারপরে মাঝি আর কোনো কথা বলল না। আমি নিজের মতো করেই সামনের দিকে তাকিয়ে আছি। পেছনের দিকে কি হচ্ছে তার কোনো খেয়াল আমার ভেতরে নেই। আমি স্বাভাবিক মনে করেই যাচ্ছি। বলে রাখি, সেই নদীটা পার হতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর আমি যেই নৌকাতে উঠেছি সেই নৌকাটা কোনো ইঞ্জিন চালিত নৌকা, সেটা একটা দাঁড়বাহী নৌকো, যেটার বৈঠা টেনে টেনে যেতে হয়। আমি যখন নদীর মাঝখানে চলে আসি, তখনই আমি শুনতে পেলাম পেছন থেকে কেমন একটা কর্মর কর্মর আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম হয়তো মাঝি নৌকার দাঁড় টানছে, তার জন্য এই কর্মর কর্মর আওয়াজ হচ্ছে। বেশ কিছুক্ষণ এই কর্মর কর্মর আওয়াজ হতে লাগলো। আমি পেছনে তাকালাম না। আমি বিষয়টা স্বাভাবিক মনে করেই আপন মনে বসেছিলাম। হঠাৎ করেই পেছন থেকে দুজনের চিৎকারের শব্দ পেলাম। আমি পেছনে তাকালাম, তাকিয়ে দেখলাম সেই মাঝি আর সেই কালো চাদর মুড়ি দেওয়া লোকটা কেমন অদ্ভুত এক অঙ্গভঙ্গিতে আর অদ্ভুত এক ভাষায় দুজনের সাথে ঝগড়া করছে। আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমি নৌকার মাঝখানে আসতেই আমি চাঁদের আলোয় যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আসলে
সেই মাঝিটা কোনো মানুষ নয়, তার চোখগুলো অনেক বড় বড় হয়ে আছে আর দাঁতগুলো অনেক বড় বড় ছিল। কিন্তু কিন্তু আমি সেই চাদর মুড়ি দেওয়া লোকটার ফেস দেখতে পাচ্ছি না। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এবার তারা ঝগড়া থামিয়ে দিল, দিয়ে দুজনেই আমার দিকে প্রচণ্ড ভয়ানক দৃষ্টিতে তাকালো, যেটা মনে হওয়া মাত্রই আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি এবার চাদর মুড়ি দেওয়া সেই লোকটাকে দেখলাম। আমি দেখলাম তার চোখ দিয়ে মনে হচ্ছে যেন আগুনের শিকা বের হচ্ছে, আর কেমন এক ভয়ানকভাবে কড়কড় কড়কড় করছে। আমি কী করব, আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। এমন সময়ই সব চারপাশটা স্তব্ধ। আমি চিৎকার করে যে কাউকে ডাকবো তারও উপায় নেই, কারণ আমি নদীর মাঝখানে। এমন সময়ই সেই চাদর মুড়ি দেওয়া লোকটা আমাকে বলল, মিষ্টি দিবি নাকি জান দিবি? আমি কথা বলার ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি দেখলাম আমি দেখলাম সেই চাদর মুড়ি দেওয়া লোকটা এবার নৌকায় উঠে দাঁড়ালো, আর সে নৌকায় উঠে দাঁড়াতেই আমি যেই পাশটায় ছিলাম সেই পাশটা উঁচু হয়ে গেল। সেই অবয়বটা অনেক জোরে আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। ফজরের আজান কানে আসায় আমার জ্ঞান ফিরল। আমি চোখ খুলে দেখলাম আমি নদীর এক পাড়ে পড়ে আছি। আমার শরীরের কিছুটা অংশ পানিতে ডুবে আছে, আর আমি মাটির ওপরে উঠে আছি। আমি উঠে বসলাম। আমি উঠে বসার পরে অনুভব করলাম আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসেছে। আমি আবারও সেই নদীর তীরেই শুয়ে পড়লাম। তারপরে আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখলাম আমি আমার শ্বশুর বাড়িতেই পড়ে আছি। আমি জ্ঞান ফেরার পরে যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি এখানে এলাম কিভাবে, তখন আমার শ্বশুর জানায় আমাকে নাকি ভোরবেলায় কিছু জেলেরা নদীর তীরে খুঁজে পায়। আমি এই এলাকার জামাই, আমার বিয়ে হয়েছে 3 বছর, তাই বেশ কিছু লোক আমাকে চেনে। তারাই আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসে দিয়ে গেছে। আমি সুস্থ হওয়ার পর সবাইকে ঘটনাটা খুলে বললাম। আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আম্মা আমার ঘটনাটা শুনে আমার উপরে প্রচণ্ড বকাবকি করল, কারণ রাতের বেলা আসার কি দরকার। কিন্তু আশ্চর্যের বিষয়, এরকম ঘটনা এর আগে কখনো এখানে ঘটেনি। কেউই এরকম একটা ঘটনার সাক্ষী ছিল না। শুধু আমি প্রথম যে এরকম একটা ঘটনার সাক্ষী হয়েছি। আমি জানি না সেদিনকে আমার সাথে কি হয়েছিল, আমি আজও বুঝতে পারি না। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। সেদিনকে সেই কর্মর আওয়াজটাই বা কিসের ছিল আমি সেটাও বলতে পারবো না। হয়তো তারা দুজনে কোনো কিছু সেখানে খাচ্ছিল, কিংবা কোনো না কোনো একটা ঘটনা অবশ্যই ছিল। আমার কপালটা আসলেই অনেক ভালো ছিল, কারণ আমি মাঝ নদীর ভিতর থেকে কিভাবে তীরে এসে পৌঁছালাম এটা একমাত্র আল্লাহই জানে। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সহি সালামত নদীর তীরে ফিরিয়ে দিয়েছেন। আমি জানি না সেদিনকে আমার সাথে কি ঘটেছিল। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনাবেন। হয়তো খুব ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, সময় করে হয়তো কোনো একদিন লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের ঘটনায়। ঘটনাটা আমাদের কাছে আহসান হাবিব ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি ভালো আছেন, তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি আজকে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার নানার কাছ থেকে শোনা, ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। আমার বাসা নেত্রকোনা। ঘটনাটা আমার নানা আর নানার ভাইয়ের সাথে ঘটে যায়। আমার নানা আর আমার নানার ভাই দুজনে প্রায় সমবয়সী ছিল, হয়তো 1 থেকে 1.5 বছরের ছোট বড় ছিল। তারা দুজন একসাথেই ঘুরতেন, একসাথেই খেলতেন, তারা পড়াশোনা করতেন। ঘটনাটা যখন ঘটে তখন তাদের বয়স 14 কি 15 হবে। আমার নানারা 2 ভাই সহ আরো বেশ কয়েকজন তাদের পাশের এলাকার এক মেলাতে বেড়াতে যান। আমার নানার মায়ের মানা করা সত্ত্বেও তারা জোর করেই পালিয়ে মেলাতে ঘুরতে যায়। এখন থেকে আমি আমার নানার ভাষাতেই ঘটনাটা বলছি। আমরা
প্রায় ৮-১০ জন মিলে মেলাতে ঘুরতে যাই। আমি আমার ছোট ভাইয়ের হাতটা খুব শক্ত করে ধরে রাখি, যেন সে হারিয়ে না যায় ভিড়ের ভেতরে। এভাবেই ঘুরতে ঘুরতে কখন যে আমরা আমাদের সঙ্গীদের হারিয়ে ফেলেছি নিজেরাও বলতে পারবো না। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা আমাদের সঙ্গীদেরকে খুঁজে পেলাম না। তাই আমরা দুই ভাই মিলেই পুরো মেলাটা ঘুরতে লাগলাম। মেলাটা ঘুরতে ঘুরতে কখন যে গভীর রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। বলে রাখি, সেই মেলাটা সারা রাত পর্যন্ত চলতো। সেখানে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিনোদনমূলক জায়গা ছিল। সেখানে একটা যাত্রাপালারও আয়োজন করা হয়েছিল। আমরা যাত্রাপালা দেখতে ভেতরে যাই। যাত্রাপালা দেখতে দেখতে হয়তো রাতটা ৩টা কিংবা ৪টা বেজেছিল। আমি আর আমার ভাই যাত্রাপালা দেখার পরে বুঝতে পারলাম রাতটা অনেক গভীর হয়ে গেছে। আমরা দুজনে কিভাবে বাড়িতে যাব সেই চিন্তা করছিলাম। মেলা থেকে আমাদের বাড়িতে যেতে না হলেও ২ থেকে আড়াই, না হলেও ৩ ঘন্টার মতো সময় লাগবে। এতখানি রাস্তা, আমরা দুজনেই ছোট, কিভাবে পায়ে হেঁটে যাব? এখন তো কোনো গাড়ি পাওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমরা সেখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম। যদি আমাদের এলাকার কোনো লোককে পাই তাহলে তার সাথেই চলে যাব। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, আমরা সেখানে কোনোই লোক খুঁজে পেলাম না যার সাথে আমরা আমাদের নিজের বাড়িতে চলে যেতে পারব। তাই দুই ভাই মিলে সিদ্ধান্ত নিলাম, যা হবে দেখা যাবে। আমরা দুজনেই পায়ে হেঁটে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হয়তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ফজরের আজান দিয়ে দিবে কিংবা সকাল হয়ে যাবে। আমাদের কাছে কোনো ঘড়ি ছিল না, তাই সঠিক সময়টা বলা আমার জন্য একটু কষ্টকর। আমরা দুই ভাই একে অপরের হাত ধরে হাঁটতে লাগলাম। এভাবেই প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে আমরা একটা বিলের কাছে এসে পৌঁছালাম। বলে রাখি, আমাদের দুই এলাকা মিলে এই একটাই বিল। বিল পের হলেই আমাদের এলাকা। সেই বিলটা বেশ বড়সড়ই ছিল। বিলের মাঝখানে রাস্তার ধারেই একটা পাইকুর গাছ ছিল। অনেক লম্বা আর অনেক মোটা সেই গাছটা। অনেকে সে পাইকর গাছের গোড়ায় অনেক কিছু দেখেছে। আমরা সামনে আগাতে ভয় পাচ্ছিলাম, তবুও আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে পড়তে আমরা দুই ভাই এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যেতেই আমাদের শরীরটা কেমন একটা ভারী হয়ে আসতো। আমি আমার ছোট ভাইয়ের হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম আর বললাম, ভাইয়া ভয় পাস না, আমরা দুই ভাই যথেষ্ট। আমার ছোট ভাইও আমাকে আমার মতো করেই সাহস দিয়ে বলল, চলো ভাইয়া, বিলটা পের হলেই তো নিজেদের বাড়ি, আর কিসের ভয়। আল্লাহ আল্লাহ করতে করতে যাই। আমরা পাইকর গাছটা পেরিয়ে সামনের দিকে চলে গেলাম। সেখানে আমাদের সাথে কিছুই ঘটলো না। আমরা একটু স্বস্তি পেলাম। রাতটা ছিল চাঁদনি রাত, তাই রাস্তা দেখতে আমাদের খুব একটা কষ্ট হচ্ছিল না। কিছুদের সামনে এগোতেই আমি দেখলাম সামনে হয়তো কোনো কিছু রাস্তার ধারে পড়ে আছে। কাছে যেতেই আমি দেখলাম সেখানে রাস্তার মধ্যেখানটা একটা কাফনে জড়ানো লাশ রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে আছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সাথে আমার ছোট ভাইও প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। আমরা কি করব বুঝতে পারছিলাম না। লাশটা এমনভাবে শুয়ে আছে যে আমরা তাকে পাশ কাটিয়েও যেতে পারবো না। আর আমরা শুনেছি যে এরকম সামনে যদি কিছু পড়ে তাহলে পেছনের দিকে চলে যেতে। সেই জিনিসটার ওপর দিয়ে যেন ভুলেও টপকে না যায়। আমি আমার ছোট ভাইকে নিয়ে পেছনের দিকে আবারও দৌড় লাগাই, যাতে সামনের সেই গ্রামে কোনো এক বাড়িতে আশ্রয় নিতে পারি। আমরা দৌড়াতে দৌড়াতে সেই পাইকর গাছের কাছাকাছি আসতেই দেখলাম সেই পাইকর গাছের পেছন থেকে একটা সাদা কাপড় পরা কেউ একজন বেরিয়ে এলো। এটা দেখে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। ক্রমশই সেই সাদা কাপড় পরা কেউ একজন আমাদের সামনে আসতে লাগলো। আমি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলাম সেটা একটা বয়স্ক মহিলার মতো। তার চোখগুলো লাল টকটকে ছিল। চাঁদনি রাতের আলো পড়ায় সেই মহিলাটার চোখগুলো জ্বলজ্বল করে উঠল। আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম। পেছনে তাকাতেই দেখি সেখানে সেই লাশটা এখনো শুয়ে আছে। আমি সামনেও যাওয়ার সাহস পাচ্ছি না, পেছনেও যাওয়ার সাহস পাচ্ছি না। তখনই সেই সাদা কাপড় পরা মহিলাটা আমাদের দেখে জোরে জোরে হাসতে লাগলো। এটা দেখে আমার ছোট ভাই
খুব জোরে চিৎকার দিয়ে সেই শুয়ে থাকা লাশের ওপর দিয়েই দৌড়ে চলে গেল। আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম সেই লাশটাকে টপকে যাওয়ার পরেই চারপাশ থেকে অনেকগুলো ছায়ার মতো কিছু একটা আমার ছোট ভাইয়ের পেছন পেছন দৌড়াতে লাগলো। আমি সেই ছায়ার ভিড়ে আমার ছোট ভাইকে আর দেখতে পেলাম না। আমি আমার নিজের আশপাশেও তাকিয়ে দেখলাম অনেকগুলো কালো ছায়ামূর্তি আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে রেখেছে। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি দূর থেকে আমার ছোট ভাইয়ের একটা চিৎকার শুনতে পাই। তারপরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার। আমার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল, কিন্তু তারপরে আমি যেটা শুনলাম তার জন্য আমি কোনোদিনও কল্পনাও করিনি। আমি শুনলাম আমার ছোট ভাইকে হয়তো কিছু হিংস্র জন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ গায়েব। আমি সুস্থ হওয়ার পরে পুরো ঘটনাটা সবার কাছে শেয়ার করি। গ্রামবাসীরা আমার ভাইয়ের সেই অর্ধ শরীরটাকেই কবরে দাফন করে দেয়। আমি সুস্থ হয়ে উঠি, কিন্তু আমি আমার জীবন থেকে আমার ছোট ভাইকে হারিয়ে ফেলি। সেদিন যদি আমরা আমার মায়ের কথা শুনে বাড়িতে থেকে যেতাম, তাহলে হয়তো আজকে আমাদের এরকম পরিস্থিতি হতো না। আমার ছোট ভাইটা হয়তো এখনো বেঁচে থাকত। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এমন আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলো সময় পেলে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমাদেরকে পারভেজ শেখ পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি পারভেজ শেখ। আমার বাসা পাবনা বাঘাবাড়ি। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা 2019 সালের দিকে ঘটে। পাবনার বাঘাবাড়ি এলাকায় অনেক মানুষের গরু আছে। আমাদের বাড়িতেও অনেক গরু ছিল, প্রায় 25টার মতো গরু ছিল আমাদের। ঘটনাটা শুক্রবারের দিন ঘটে। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে। কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যায়। সেদিন ছিল শুক্রবার। একটা বৃদ্ধ লোক আমার বাড়িতে ভিক্ষা নিতে আসে। লোকটা একেবারে বৃদ্ধ ছিল। লাঠি ভর করে আমার বাড়িতে এসে ভাঙা ভাঙা গলায় ভিক্ষা চায়। আমি তাকে 20 টাকার একটা নোট বের করে দিই। সেই লোকটি সে 20 টাকা পেয়ে প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় এবং সে খুশিতে আমাকে তার ঝোলার ভেতর থেকে একটা আয়না বের করে দেয়। আমি সেই আয়নাটা নিতে চাই না। সেই লোকটি বলে, আয়নাটা নাও, তোমার কাজে দেবে। আমি সে আয়নাটা নিতে না চাইলেও সেই লোকটি অনেক জোরাজোরি করে সে আয়নাটা আমার কাছে রেখে চলে যান। আমি সে আয়নাটা নিয়ে আমার ঘরের টেবিলের উপরে রেখে দিলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমি তখন কলেজে পড়তাম। আমি তখন নতুন কলেজে উঠেছি। একদিন পড়ার সময় আমার সেই আয়নার দিকে চোখ যায়। আমি সে আয়নাটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আয়নাটা দেখতে থাকি। সে আয়নাতে আমার চেহারাটা অনেক সুন্দর লাগছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কাছে এত ভালো লাগছিল কেন আমার নিজের চেহারাটাই। বেশ কিছুক্ষণ আমি মন্ত্রমুগ্ধর মতো সে আয়না দেখতে থাকি। আমার হুঁশ আসে যখন আমার মা আমাকে খাওয়ার জন্য ডাকে। আমি মায়ের কথায় সে আয়নাটা রেখে খেতে চলে যাই। কিন্তু খাওয়া দাওয়াতে আমার তেমন কোনো মন বসছিল না। আমার মনে হচ্ছিল আমি যেন ঘরে গিয়ে আবার সে আয়নায় নিজের চেহারা দিই। আমি কোনো রকমে খাওয়াটা শেষ করে নিজের ঘরে চলে যাই। এটা আমার মা দেখে বলে, এত তাড়াহুড়ার কি আছে? আমি কোনো কথার উত্তর দিলাম না। আমি নিজের ঘরে গিয়ে সেই পড়ার টেবিলে বসে আবারও সেই আয়না দেখতে লাগলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার আয়নাতে নিজের চেহারা না দেখে আমি একটা মেয়ের চেহারা দেখতে পাচ্ছি। মেয়েটা সাদা কালারের একটা হিজাব পরে আছে। তার চোখ দুটো এত সুন্দর মায়াবী যে আমি আগে কখনো এরকম চোখ দেখিনি। আমি মন্ত্রমুগ্ধর মতো অনেকক্ষণ যাবৎ সেই চোখগুলো দেখতে থাকি। ঘটনাটা এখানেই শেষ নয়। আমি প্রায়শই সে আয়নাতে ওই মেয়েটার চেহারা দেখতাম। শুধু তার চোখগুলো দেখে আমি এত পরিমাণে প্রশান্তি পেতাম যেটা আমি
বলে বোঝাতে পারবো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি নিজের ঘর থেকে বের হতাম না, ঠিক মতো খেতেও যেতাম না, পড়াশোনা তো দূরের কথা। আমি সবসময় সে আয়নাটা নিয়েই বসে থাকতাম। এটা দেখে আমার মা প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়ে আমার কাছে আসে, আর আয়নার দিকে উঁকি মেরে দেখে যে আমি নিজেই নিজের চেহারা দেখছি। মা, দেখেন মেয়েটা কত সুন্দর। আমার কথা শুনে আমার মা আমার মা চমকে উঠলেন। তিনি সে আয়নাটা হাতে নিয়ে কোনো কিছুই দেখতে পেলেন না। আমি আবারও আমার আমার মায়ের হাত থেকে সে আয়নাটা নিয়ে দেখাতে লাগলাম। সেখানে একটা মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। তার মায়াবী চোখের কথাটাও আমি আমার মাকে বলি, কিন্তু আমার মা সে আয়নাতে আমার চেহারা আর আমার মায়ের চেহারা ছাড়া আর কোনো চেহারাই দেখতে পেল না। যার কারণে আমার মা অনেক রাগ করে সে আয়নাটা ভেঙে ফেলল। আর সেই আয়নাটা ভাঙার কিছুক্ষণের মধ্যেই একটা বাজে দুর্গন্ধ আমার ঘরের চারপাশে ছড়িয়ে গেল। আমার মা বিষয়টা বুঝতে পারলেন, হয়তো এই আয়নার কারণে কোনো একটা গন্ডগোল হচ্ছে। আমার মা মসজিদের ইমামের কাছে পুরো ঘটনাটা খুলে বললেন। মসজিদের ইমাম আমাকে কিছু পানি পড়া দিল আর একটা তাবিজ দিয়ে দিল। সেই তাবিজটা আমি কিছুতেই নিতে চাইলাম না, আর সেই পানি পড়াও আমি ফেলে দিয়েছিলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমার মেজাজটা প্রচুর পরিমাণে খিটমিটে হয়ে গেল। আমি কোনো কথাই শুনতে পারছিলাম না। আমাকে কেউ ভালো কথা বললেও আমি প্রচণ্ড বাজেভাবে তার রিয়েক্ট করতাম। আমার এরকম পরিস্থিতি দেখে আমার বাবা মা প্রচুর পরিমাণে চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকে জোরপূর্বক এক কবিরাজের কাছে নিয়ে গেলেন। সেই কবিরাজটা আমাকে দেখেই বলল, আমার সাথে কোনো খারাপ কিছুর একটা ছায়া আছে। তিনি তার মতো করে কিছু পানি পড়া আর একটা তাবিজ আমার গলায় ঝুলিয়ে দিলেন। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমিও আগের মতো হয়ে যাই, ঠিক মতো পড়াশোনায় মন বসালাম। আমি আমার বাড়িতে যেসব কাজ করতাম সেগুলো মন দিয়ে করতে লাগলাম। একেবারে স্বাভাবিক একটা জীবনে ফিরে এলাম। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু একটা বীভৎস খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে তা আমরা কেউই বুঝতে পারিনি। এভাবেই চলতে চলতে আমাদের কলেজে একটা মেয়ে এসে ভর্তি হয়। আমি প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। আমি অনেক চেষ্টা করছিলাম সেই মেয়েটার সাথে সম্পর্ক তৈরি করার। এরম করতে করতেই সেই মেয়েটার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। আমাদের বন্ধুত্ব সম্পর্কটা যে কবে ভালোবাসায় পরিণত হয়েছিল আমি সেটা বুঝতেও পারি। আমি পড়াশোনা বাদ দিয়ে সেই মেয়েটাকে নিয়ে পালিয়ে আমার বাড়িতে চলে আসি। এতে আমার বাবা মা প্রচুর পরিমাণে রাগারাগি করে, এমনকি আমাকে ঘর থেকে বের করে দেওয়ারও হুমকি দেন। কিন্তু আমার নববিবাহিত সেই বউ আমার বাবার পা জড়িয়ে ধরে আর বলে তাকে মেনে নে। অনেক আকুতি মিনতি করার পর আমার বাবা মা আমাকে মেনে নেয়। এভাবেই কয়েকটা দিন খুব ভালোই চলে গেল। হঠাৎই এক সকালবেলা আমাদের রাখাল এসে বলল আমাদের গোয়ালের একটা বড়সড় গরু মারা গিয়েছে। কথাটা শুনেই আমার বাবা চমকে উঠল, কারণ যে গরুটার কথা রাখাল বলেছে আমাদের খামারের ভেতরে সবচেয়ে মোটা তাজা আর সবচেয়ে শক্তিশালী সেই গরু, তার কোনো অসুখ ছিল না। আমার বাবা দৌড়ে গোয়াল ঘরে গেলেন এবং গিয়ে দেখলেন সত্যি আমাদের বড় গরুটা মারা গেছে। গরুটার পেছন দিকটা মনে হচ্ছিল কোনো শিয়াল কিংবা কোনো হিংস্র প্রাণী কামড়ে খেয়েছে। আমাদের ওইদিকার গোয়ালটা ঠিক এরকম হয়, সেখানে বিশেষ কোনো বেড়াচাটি দেওয়া হয় না। এখন দেওয়া হয়, কিন্তু কিন্তু সেই সময় আমাদের ওইদিকে গরু চুরির ঘটনা খুব কমই ঘটতো, তাই কোনো রকমে বাঁশ খাম দিয়ে বাতা বানিয়ে বেড়া দেওয়া হয়। আমাদেরও গোয়ালটা ছিল ঠিক সেরকমই, বাঁশ চাটাইয়ের বেড়া। হয়তো কোনো হিংস্র প্রাণী কিংবা কোনো শিয়ালের কাজ। এই ভেবে আমার বাবা সেই রাখালটাকে প্রচুর পরিমাণে বকাবকি করলেন আর বললেন সারা রাত জেগে থেকে যদি পাহারা দিতে পারে তাহলে চাকরিতে রাখবেন, না হলে রাখবেন না। এভাবে আরো কয়েকটা দিন কেটে এমনই একদিন রাত 2টা কি 3টার দিকে রাখাল উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে আমাদের একটা গরুর কাছে একটা সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে আমাদের রাখাল প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আর চিৎকার করে আমার বাবাকে ডেকে নিয়ে আসে। আমার বাবাকে ডেকে নিয়ে আসার পরে সেখানে কেউ ছিল না। আমার বাবা সেই রাখালকে বলেন, হয়তো সেদিনকে আমি একটু বেশি চিল্লাচিল্লি করেছিলাম তোর উপরে, যার কারণে
তুই এসব ভুলভাল দেখছিস, ঠিকঠাক মতো পাহারা দে, আর বেশি রাত জাগারও দরকার নেই, যা ঘুমিয়ে পড়। কথাটা বলেই যখন বাবা ঘরে ঢোকার জন্য যাচ্ছিল, তখন দেখে আমার ওয়াইফ বাথরুমের ওই দিক থেকে তার নিজের ঘরে চলে গেল। অন্যান্য দিন আমার বাবাকে দেখার সাথে সাথেই আমার ওয়াইফ সালাম দিত, কিন্তু সেদিনকে কোনো সালাম দিল না, যার কারণে বিষয়টা আমার বাবার কাছে কেমন জানি একটা লাগ। পরক্ষণে তিনি ভাবলেন হয়তো ঘুমের ঘরে সে একাই বাথরুমে গিয়েছে, যার কারণে সালাম দেয়নি। বিষয়টা খুব একটা তোয়াক্কা করলেন, কারণ একটা মানুষ সবসময়ই সালাম দিবে তার কোনো গ্যারান্টি আছে কি? পরের দিন রাতের বেলা আবারও রাখালের চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। সেখানে গিয়ে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ওয়াইফ আমার পাশে নেই। আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার ওয়াইফ বাথরুমের ওই দিক থেকে আমাদের ঘরে আসছে। তখন আমি জিজ্ঞেস করলাম, রাখাল চিৎকার করে উঠেছে। আমার ওয়াইফ তখন বলে সে নাকি কোনো চিৎকার শুনতে পায়নি। এই বলে সে ঘরে চলে গেল। তার কথাবার্তাটা আমার কাছে কেমন একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি তাকে আর কিছু বললাম না। আমি গোয়াল ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আমাদের আরো একটা গরু মরে পড়ে আছে। সেই গরুটাকেও আগের নেই কোনো একটা হিংস্র প্রাণী কামড়ে কামড়ে খেয়েছে। ঘটনাটা আমাদের এলাকার চারপাশে ছড়িয়ে পড়ল যে আমাদের দুইটা গরুকে হিংস্র প্রাণী কামড়ে খেয়েছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন আমার মা দেখলেন সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ রান্নাঘরে কিছু একটা করছে। তাকে ডাক দিতেই আমার মা আমার ওয়াইফের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই পেছনে ঘুরে তাকান। পেছনে ঘুরে তাকাতেই আমার মা যা দেখলো তার জন্য আমার মা মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো আমার ওয়াইফের মতোই দেখতে একটা মেয়ে, কিন্তু তার চেহারাটা পুরোটাই ফ্যাকাশে। তার চোখগুলো ছিল, যদি কেউ চোখ উল্টে দেয় তাহলে যেরকম লাগে ওই রকম ছিল। এক বীভৎস চেহারা, যেটা দেখে আমার মা চিৎকার করে ওঠে এবং সাথে সাথে ঘরের দিকে দৌড় দেয়। আমরা বাড়িতে সবাই ছিল। আমার মা সরাসরি আমার কাছে গিয়ে বলে, তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস? কথাটার আগামাথা কোনো কিছুই বুঝতে পারলাম না। আমি মাকে জিজ্ঞেস করলাম, কেন মা, কি হয়েছে, সমস্যা কি, খুলে বলো। তখন আমার মা পুরো ঘটনাটা খুলে বলল। আমি প্রথমে বিশ্বাস করলাম, তার জন্য আমি আমার ওয়াইফকে ডাক দিলাম। কিন্তু আমার ওয়াইফকে দেখে আমার মা পুরো আশ্চর্য হয়ে গেল, কারণ আমার ওয়াইফ আমার নিজের রুম থেকে বেরিয়ে আসলো। তাহলে এখনই যে মেয়েটাকে রান্নাঘরে দেখে আসলো সে কে? বিষয়টা নিয়ে আমার মায়ের একটু একটু সন্দেহ হয়, কারণ পুরনো আমলের মানুষ, তাদের ভেতরে এসব জিনিসের সন্দেহটা একটু বেশিই ছিল। আমার মা আমার ওয়াইফের দিকে নজর রাখতে শুরু করে। একদিন রাতে দেখে আমার ওয়াইফ ঘর থেকে বেরিয়ে সরাসরি আমাদের গোয়াল ঘরের দিকে চলে গেল। তার কিছুক্ষণ পরে আবার গোয়াল ঘর থেকে ফিরে বাথরুমে গেল। বাথরুম থেকে ফিরে সরাসরি আমার ঘরে চলে এলো। আমার মা অন্ধকারে লুকিয়ে এসব দেখছিলেন। ঘটনাটা আমার মা শুধু আমার বাবার কাছেই শেয়ার করেছিল, অন্য কারো কাছে কিছু বলেনি। এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আমার বাবা আর আমার মা দুজনেই দেখতো প্রায় রাতে আমার ওয়াইফ ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের দিকে যায়, আর সেখান থেকে বাথরুম থেকে আবারও আমার নিজের ঘরে। যেদিনকে আমার ওয়াইফ গোয়াল ঘরে যেত সেদিনকে গরুর দুধও অনেক কম হতো। এছাড়া আমাদের গরু প্রচুর পরিমাণে দুধ দিত। আস্তে আস্তে গরুর দুধ দেওয়াটা অনেক কমে আসে। একদিনে যা দুধ পাওয়া যেত 3 দিনেও সেই রকম দুধ পাওয়া যাচ্ছিল না। বিষয়টা নিয়ে আমার মা আর আমার বাবা খুব চিন্তায় পড়ে গেল। এসব কি ঘটছে আমাদের সাথে? তাহলে আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি সে কি মানুষ নয়, অন্য কিছু? কিন্তু এটা কিভাবে সম্ভব? এভাবেই কোনো এক রাতে রাখালের চিৎকারে আবারও আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই আমরা গোয়াল ঘরের দিকে যাই। সেখানে যেতেই আমরা দেখলাম আমাদের রাখালটা প্রচুর পরিমাণে ভয়ে হাঁপাচ্ছে। আমরা তাকে পানি খাইয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তখন সেই রাখালটা বলল, আমার সামনে দিয়েই একটা সাদা কাপড় পরা কেউ চলে গেল। আমি তাকে অনেক থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনো অবস্থাতেই থামলো না। সে একটা গরুর কাছে গিয়ে বাটে মুখ লাগিয়ে দুধ খেতে লাগলো। আমি বিষয়টা দেখে প্রচুর পরিমাণে রেগে গেলাম এবং
সেই মেয়েটাকে একটা জোরে লাথি দিলাম। লাথি দিতেই আমি যা দেখলাম, সেই মেয়েটা কোনো মেয়ে মানুষ ছিল না, সেটা ছিল আমার নিজের ওয়াইফ। আর তার চেহারাটা ছিল এরকম, তার অনেক বড় বড় খোলা চুল ছিল, চোখগুলো লাল টকটকে হয়ে আছে, দাঁতগুলো অনেক বড় বড়। রাখালটার দিকে এরকম ভয়ানক দৃষ্টিতে তাকাতেই রাখাল জোরে চিৎকার করে সেখান থেকে দৌড় লাগায়। আমি কথাটা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি সাথে সাথে আমার বাবাকে নিয়ে আমার রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম আসলেই আমার ঘরে কেউ নেই। আমি বাথরুমে পেলাম, কিন্তু সেখানেও কাউকে খুঁজে পেলাম না। তাহলে সত্যি কি এতদিন যা ঘটছে সেগুলো আমার ওয়াইফের কাজ? সে কি আসলেই মানুষ নয়? এসব আমার মাথার উপর দিয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। সেদিন সারা রাতেও আমার ওয়াইফকে আমরা কেউ খুঁজে পেলাম না। পরের বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু আমার ওয়াইফকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমরা তখন একটা কবিরাজের কাছে গেলাম। সেই কবিরাজটা সবকিছু শুনে তারপরে বললেন, ওই দিন যে ভিক্ষুকটা আমার কাছে এসেছিল সে আসলে কোনো ভিক্ষুক ছিল না, সে ছিল একটা শয়তান জিন। আর সে আমাকে যে আয়নাটা দিয়ে গিয়েছিল, সে আয়নার ভিতরে তার মেয়ে বন্দি ছিল। কোনো এক কবিরাজ সেই আয়নার ভিতরেই ওই জিনের মেয়েটাকে বন্দি করে রেখেছিল। আর আমি যখন আয়নাতে সেই মেয়েটাকে দেখতাম, আমি সেই জিনের মেয়েটাকেই দেখতাম। আমার মা আয়নাটা ভেঙে ফেলার কারণে সেই জিনের মেয়েটা আয়নার ভেতর থেকে মুক্তি পেয়ে যায়। আর পরক্ষণে সেই জিনের মেয়েটা আমার সাথে সম্পর্ক করে আমাকে বিয়ে করে। তারপরেই এসব ঘটে। আমি কথাগুলো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমার চোখের সামনে ঘটে যাওয়ার কারণে আমি খুব কষ্টে কথাগুলো বিশ্বাস করলাম। তারপর থেকে আমি আজও বিয়ে করিনি। আমি এখনো আগের মতোই আছি। আমাদের গরুর খামারটা এখনো আছে। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন আর তার একটা ছবিও পোস্ট করেছেন। ঘটনাটা আমাদেরকে আলমামুন ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম আলমামুন। আমি গাইবান্ধা পলাশপাড়ায় থাকি। ঘটনাটা আমাদের পুরো পরিবারের সাথে ঘটে যায়। ইউটিউবে আপনাদের একটা এপিসোড আমি শুনি, সেখান থেকে আমি ভাবলাম কেননা আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করি। তাই লিখতে বসলাম। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমাদের নিজস্ব কোনো বাসা ছিল না, আমরা ভাড়া বাসায় থাকতাম। আমরা 2-3 বছর পর পরই বাসা চেঞ্জ করতাম। এবার অনেক সুন্দর একটা বাসা আমরা অনেক কম টাকায় পেয়ে যাই, তাই আমরা সেই বাসাতে শিফট হয়ে যাই 1 মার্চ। আমি প্রথমে আমাদের নতুন বাসার একটা বর্ণনা দিই। বাসাটা একেবারে রাস্তার সাথে ছিল না, রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিল। আমাদের বাসার আশপাশে তেমন একটা বাড়িঘর ছিল না, অনেক দূরে দূরেই ঘর বাড়ি ছিল। একরকম বিলের ভেতরেই বাড়িটা ছিল। আমাদের নতুন বাসাটার 5টা রুম ছিল, একটা বারান্দা ছিল, অনেক বড় একটা উঠান ছিল, আর উঠানের এক কোণেতে একটা রান্নাঘরও ছিল, একটা বাথরুম আর একটা টিউবওয়েল পার। বাড়ির চারপাশটায় ইট প্রাচীর দিয়ে ঘেরাও ছিল, যার কারণে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতো। বাড়ির চারপাশ দিয়ে অনেক নারিকেল গাছ ছিল। যাই হোক, ঘটনায় ফিরি। ঘটনাটা মার্চের 12 তারিখ থেকে আমাদের সাথে ঘটা শুরু হয়। প্রথম ঘটনাটা আমার সাথেই শুরু হয়। আমি মার্চের 12 তারিখ রাতের বেলা শুয়েছিলাম। রাত 11টা কি 11:30 হবে। হঠাৎই আমি লক্ষ্য করলাম আমাদের বাড়ির আশপাশ দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে। আমি স্পষ্ট তার পায়ের শব্দ পাচ্ছি। আমি প্রচণ্ড সাহসী ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো নতুন বাসায় ওঠার কারণে এলাকারই কোনো একটা চোর হয়তো এভাবে বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। আমি টর্চ লাইটটা হাতে নিয়ে বাসা থেকে বের হই। আমি বাসার চারিপাশে লাইট মেরে দেখলাম সেখানে কেউ নেই। আমি আবারও আমার রুমে ফিরে এলাম। আমার রুমে ফিরে আসার সাথে সাথে আমি আবারও শুনতে পেলাম আমার রুমের আশপাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি এবার জানালা দিয়ে টর্চ লাইট মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি সেখানে কাউকেই দেখতে পেলাম না। প্রথমে আমি এটাকে নিজের মনের ভুল ভাবলাম। আমি জানালাটা লাগিয়ে আবার শুয়ে পড়লাম। এভাবেই শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি শব্দ পেলাম আমাদের টিনের চালার উপরে
দুপ করে কিছু একটা পড়লো। আমি ভাবলাম হয়তো কোনো ইঁদুর কিংবা বিড়ালের কাজ, কারণ বাড়ির আশপাশ দিয়ে অনেক নারিকেল গাছ আছে। অনেক জোরে জোরে আমার টিনের চালের ওপর দিয়ে কিছু একটা হেঁটে যেতে লাগলো। আমি ভাবলাম হয়তো এটা কোনো ইঁদুর হবে, কারণ অনেক বড় বড় ইঁদুর আছে যেগুলো ডাব খাওয়ার জন্য ডাব গাছে উঠে থাকে। তাদের ভেতরেই একটা ইঁদুর হয়তো টিনের চালের ওপর দিয়ে ঘোরাঘুরি করছে। বিষয়টা আমি খুব একটা তোয়াক্কা করলাম না। আমি প্রায় ঘুমিয়ে গেছি। এরকম অবস্থায় জোরে একটা শব্দ পেয়ে আমি ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম আমাদের টিনের চালের ওপর দিয়ে কোনো একটা মানুষের মতো কেউ হেঁটে যাচ্ছে। কারণ যদি এটা অন্য কিছু হেঁটে যেত তাহলে বোঝা যেত, কিন্তু এই জিনিসটা দুই পায়ে হেঁটে যাচ্ছে, যেটা শুনে আমি একেবারে শিওর হয়ে গেলাম যে এটা কোনো মানুষ হবে। আমি টর্চ লাইটটা হাতে নিয়ে ঘর থেকে বের হই। আমি উঠানের উপরে এসে পুরো বাড়ির চালের উপরে লাইট মেরে দেখলাম সেখানে কেউ নেই। আমি আবারও ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল। এই ভেবে আমি আবারও আমার রুমে ফেরত আসি। আমি রুমে ঢুকে দরজাটা লাগাতেই যাব, এই সময় আমি আবারও শুনতে পেলাম টিনের চালের ওপর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে আবারও টর্চ লাইট নিয়ে বের হলাম। আমি আবারও উঠানে গিয়ে টিনের চালের ওপরে লাইট মারতেই কোনো কিছু দেখতে পেলাম না। আমি এবার সরাসরি আমার আব্বু আম্মুর ঘরে গেলাম। আব্বু আম্মু দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। আমি একটা ডাক দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। আমাকে জিজ্ঞেস করলো, এত রাতে ডাকাডাকি কি হয়েছে, কোনো সমস্যা? আমি আমার বাবাকে ঘটনাটা খুলে বললাম। আমাকে আশ্চর্য করে দিয়ে আমার বাবা আমাকে জানালেন তারা নাকি কোনো শব্দই শুনতে পায়নি। আব্বু আম্মু এখনো জাগা আছে। যদি টিনের ওপরে ধূপধাপ কোনো শব্দ হতো তাহলে আব্বু আম্মু অবশ্যই শুনতে পেত। আমি আমার আব্বুকে আর কিছু বললাম না। আমি নিজের ঘরে ফিরে এলাম। আমি খাটের ওপরে বসে থেকে ভাবছি, এতক্ষণ ধরে আমি যে শব্দগুলো শুনতে পেলাম এগুলো কি আমার মনের ভুল? আর যদি মনের ভুলই হয়ে থাকে তাহলে আমি এতক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম? আমি এসব নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। এভাবেই 2-3টা দিন খুব ভালোই কাটলো। পরের ঘটনাটা আমার বোনের সাথে ঘটে যায়। আমার 2টা ছোট বোন ছিল আর আমি একাই ছিলাম, আমার কোনো ভাই ছিল না। আমার ছোট বোনের নাম হচ্ছে সিনথিয়া, আর তার ছোটটার নাম হচ্ছে সোহা। সিনথিয়ার বয়স 16 কি 17 হবে, আর সোহা অনেক ছোট, আর সোহার বয়স মাত্র 3 বছর। টুকটুক করে হাঁটাহাঁটি আর কথা বলা শিখেছে, এখনো সেরকম বুদ্ধি মাথাতে হয়। সোহা আর সিনথিয়া দুজনে এক রুমেই থাক। সেদিন দুপুরবেলা সিনথিয়া খাটের ওপরে শুয়েছিল। হঠাৎ করে সে অনুভব করলো তার মাথার চুল ধরে কেউ একজন জোরে টান দিল। সে উঠে বসলো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। সিনথিয়া ভেবেছিল হয়তো সোহা এসে তার মাথার চুল ধরে টান দিয়েছে, কারণ সোহা এরকম অনেক রকম দুষ্টামি করে। সে আশপাশে সোহাকে খুঁজতে লাগলো, কিন্তু সেখানে সোহাকে দেখতে পেল না। সে ভাবলো হয়তো এটা তার মনের ভুল, কিংবা তার নিজেরই হাত লেগে মাথার চুলে অনেক জোরে টান লেগেছে। সে এসব ভেবে আবারও শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার মাথার চুল ধরে আরো জোরে একটা টান দেওয়া হলো। সে এবার হন্তদন্ত করে উঠে বসলো, কিন্তু রুমের ভেতরে কাউকেই দেখতে পেল না। এটা দেখে সিনথিয়া প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে রুম থেকে বের হয়ে আব্বু আম্মুর রুমে গিয়ে পৌঁছায়। সেখানে দেখে সোহা শুয়ে ঘুমিয়ে আছে, আর মা তার পাশে বসে থেকে কাঁথা সেলাই করছে। সিনথিয়া আমার মাকে পুরো ঘটনাটা শেয়ার করে, কিন্তু আমার মা ঘটনাটা এড়িয়ে যায়। তিনি বলে এটা নাকি সিনথিয়ার মনের ভুল। সিনথিয়া অনেক রকম ভাবেই আমার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমার মা এই কথাতে কোনো কান দেয় না। তিনি আবারও তাকে তার রুমে ফেরত যেতে বলে। আমার ছোট বোন বাধ্য হয়ে আবারও সেই ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপরে তার সাথে আর কিছু ঘটে। এভাবেই 2-3টা দিন চলে গেল। একদিন রাতে আব্বু হোটেল থেকে কিছু খাবার কিনে নিয়ে এসেছিল। তার ভিতরে কিছু ডিম ভাজি ছিল। খাবার দিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাদের টিনের উপরে
অনেক জোরে দুবদাব দুবদাব শব্দ হতে লাগলো। বিষয়টা আমরা বুঝতে পারলাম না। আমি বাহিরে গিয়ে টর্চ মেরে দেখলাম আমাদের টিনের চালের ওপরে কিছুই নেই। আমি আবারও ঘরে ঢুকতে সেই টিনের চালের ওপরে আবারও দুবদাব দুবদাব করে শব্দ হতে লাগলো। বাবা বিষয়টা বুঝতে পারলেন। বাবা কি ভেবেছিল জানি না, তিনি খাবারের প্যাকেট থেকে এক টুকরো ডিম নিয়ে গিয়ে টিনের চালার উপরে ছুঁড়ে মারেন আর জোরে চিৎকার করে বলেন, পেছন পেছন এসেছিস, নে, তাও আর বিরক্ত করিস না। এই বলে ডিমটা টিনের চালার উপরে ছুঁড়ে দিয়ে আবার ঘরে আসলো। কিন্তু আশ্চর্যজনক বিষয়, এবার ঘরে আসতেই আর কোনো রকম কোনো শব্দ হলো না। বিষয়টা আমরা বুঝতে পারলাম। বাবা আমাকে বলল, এই নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নেই। তেলের জিনিস নিয়ে এসেছিলাম, তার জন্য রাস্তায় হয়তো কোনো বাতাস পেছন লেগেছে। ডিম দিয়ে দিয়েছি, সে এবার চলে যায়। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। এর থেকেও ভয়ঙ্কর কিছু যে অপেক্ষা করছে এটা আমাদের জানা ছিল না। পরের দিন রাতের বেলা আমি আমার রুমে শুয়ে গান শুনছিলাম। আমি কোনো হেডফোন ব্যবহার করতাম না, আমি মোবাইলেই জোরে গান প্লে করতাম। এমন সময় রাত 1টা হবে। আমি স্পষ্ট শুনতে পেলাম আমাদের বারান্দার ওপর দিয়ে ঘুঙুর পরে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি স্পষ্ট তার ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছি। আমি মোবাইলের গানটা স্টপ করলাম এবং দরজার কাছে কান দিতেই আমি আবারও সেই ঘুঙুরের আওয়াজ পেলাম। আমি আগেই বলেছিলাম আমি প্রচণ্ড সাহসী ছিলাম। আমি দুপ করে দরজাটা খুলে বারান্দার দিকে উঁকি দিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে আমি কাউকেই দেখলাম না। আমি বারান্দার লাইটটা জ্বালিয়ে দিলাম, দিয়ে আবারও আমার রুমে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। আমি বিছানায় শুতে আবারও সেই ঘুঙুরের আওয়াজটা পেলাম। বেশ কিছুক্ষণ ধরে সেই ঘুঙুরের আওয়াজটা হচ্ছিল। আমি শুয়ে শুয়ে সেই ঘুঙুরের আওয়াজ শুনছি। আমি এক প্রকার বিরক্ত হয়েই ঘর থেকে আবারও বের হয়ে গেলাম এবং ঘর থেকে বের হতেই আমি দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা আমাদের বারান্দা থেকে নেমে রান্নাঘরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার পা থেকেই ঘুঙুরের আওয়াজটা হচ্ছে। আমি জোরে সেই মেয়েটাকে ডাক দিলাম আর বললাম, কে কে আপনি? এত রাতে এখানে কি? এই থামুন। আমি কথাটা বলতে বলতে ঘর থেকে বের হয়ে সেই মেয়েটার পেছন পেছন যেতে লাগলাম। আগেই বলেছিলাম আমাদের বাড়িতে অনেক বড় একটা উঠোন আছে। আমি উঠোন দিয়ে সেই মেয়েটার কাছে যেতে যেতে আমি স্পষ্ট দেখতে পেলাম সে মেয়েটা রান্নাঘরের ভেতরে ঢুকেই ভ্যানিশ হয়ে গেল। আমি সে মেয়েটাকে আশপাশে আর খুঁজে পেলাম না। আমি বুঝতে পারলাম এটা কোনো অবস্থাতেই আমার মনের ভুল নয়। আমি বারান্দা দিয়ে উঠে আবারও আমার বাবার দরজাতে টোকা দিলাম আর বাবাকে পুরো ঘটনাটা খুলে বললাম। বাবা আমাকে আশ্চর্য করে দিয়ে বলল, তারা নাকি কোনো ঘুঙুরের আওয়াজ পায়নি। আমাকে তিনি বললেন, তুমি অতিরিক্ত কাজের প্রেসারে আছো, যার কারণে এসব ভুলভাল জিনিস শুনতে পাচ্ছ। যাও, ঘরে গিয়ে রেস্ট করো। আমি আমার বাবার কথা খুব শুনতাম। ইনফ্যাক্ট আমার বাবার কথা আমি এখনো মেনে চলি। আমি আর কোনো কথা বাড়ালাম না। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতে আর কিছু ঘটেনি, কিন্তু সারা রাত আমার কোনো ঘুম হলো না। আমি বারবার ভাবতে থাকলাম, আমি যে ঘুঙুরের আওয়াজটা পেলাম এটা কি সত্যি? আর এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটা কি? এসব ভাবতে ভাবতেই প্রায় ফজরের আজান দিয়ে দিল। আমি আর ঘুমালাম না। আমি অজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। আমি মসজিদে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে পুরো ঘটনাটা খুলে বললাম। ইমাম সাহেব আমার দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপরে তিনি আমাকে বললেন, আমি আজ সন্ধ্যাবেলায় আপনাদের বাড়িতে যাব, গিয়ে দেখবেন এই বিষয়টা কি। ইমাম সাহেব সেদিনকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আসেন। আমি নিজেই তাকে ডেকে নিয়ে এসেছিলাম। তিনি আমাদের বাড়ির আশপাশে একটু ঘোরাঘুরি করে আমাদের কাছে কোনো কিছুই বললেন না। আমাদের ঘরের সামনে কিছু একটা আরবি দিয়ে এঁকে দিলেন আর কিছু পানি পড়া বাড়ির চারপাশ দিক দিয়ে ছিটিয়ে দিলেন। আর যাওয়ার আগ দিয়ে শুধু এইটুকুনি বলে গেলেন,
যে রাতের বেলা যেন অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে না বের হই। যদি কোনো শব্দ টব্দ এটা সেটা পাই তাহলে যেন ভুলেও ঘর থেকে না বের হই। ইমাম সাহেব চলে যাওয়ার পর প্রায় মাসখানেক খুব ভালোই চলছিল। এরপর থেকে ঘটা শুরু হলো আজব আজব ঘটনা, যেটা যেমন আজব ছিল ঠিক সেরকমই ভয়ঙ্কর। পরের ঘটনাটা আমার আব্বুর সাথে ঘটে। আমার আব্বু এক রাতে শুয়েছিলেন। হঠাৎই রাত 3টা কি 3:30টার দিকে আব্বুর ঘুম ভেঙে যায়। আব্বু সবসময় ঘরে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমাতেন। আব্বু ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলেন আব্বুর রুমের ঘরের তীরের সাথে একটা মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তার জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলে আছে, চোখগুলো একেবারে সাদা ফ্যাকাশে হয়ে আছে, আর সেই অবস্থাতে আব্বুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আব্বু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আব্বুর চিৎকার শুনে আমিও ঘুম থেকে উঠে পড়ি। আমি রুম থেকে বের হয়ে সরাসরি আব্বুর ঘরে গিয়ে দরজা ধাক্কাতে লাগি। আব্বু দরজাটা খুলে দেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বু কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে এত জোরে চিৎকার করলে? আব্বু আমাকে জানায়, কিছুই হয়নি, কিছুই হয়নি। একটা খারাপ স্বপ্ন দেখে আব্বু চিৎকার করে উঠেছে। বিষয়টা সম্পূর্ণরূপে আব্বু আমার কাছ থেকে এড়িয়ে যায়। পরের দিন সন্ধ্যাবেলায় আমি আর আব্বু চা খেতে বের হয়েছিলাম। চা খেয়ে আসার সময় আব্বু সেই ঘটনাটা আমার সাথে শেয়ার করে যে আসলেই সেদিন রাতের বেলা আব্বু কি দেখেছিল। আমি তখন বললাম, আব্বু এত কম টাকায় এত বড় বাড়ি একটা ভাড়া পেয়েছি। যখনই এই জিনিসটা আমার মাথার মধ্যে এসেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে কোনো একটা সমস্যা আছে। না হলে এত সুন্দর আর এত বাড়ি, এত বড় একটা বাড়ি এত কম টাকায় মানুষ কেন ভাড়া দিবে? চলো বাসা ছেড়ে চলে যাই। আব্বু বলে, আরে না, এসব কি বলছিস? এত সুন্দর বাড়ি কি আর কোথাও পাবো? আমি আব্বুর মুখের উপরে আর কোনো কথা বললাম না। আমি সেদিনকে এশার নামাজ শেষ করে সেই বাড়িওয়ালার বাড়িতে যাই এবং বাড়িওয়ালার বাড়িতে গিয়ে আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা, এই বাড়িতে কি কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে? সেই বাড়িওয়ালা আমাকে সরাসরি জানিয়ে দেয়, না, এখানে এরকম কোনো ঘটনাই শোনা যায়নি। আমি তাকে আমাদের সাথে ঘটা পুরো ঘটনাটাই শেয়ার করলাম। তিনি এসব শুনে হেসে উড়িয়ে দিলেন আর বললেন তার ছেলে বিদেশে থাকে আর সেই বাড়িটা সম্পূর্ণরূপে পড়ে আছে, যার কারণে আমাদের কাছে এত কম টাকায় ভাড়া দিয়েছে। আমাদের যদি ইচ্ছা না হয় আমরা যেন সে বাড়িতে না থাকি, কিন্তু এই বাড়ির নামে যেন এসব উল্টোপাল্টা গুজব না ছড়াই, কারণ আমরা যদি না থাকি অন্য কারো তো থাকতে হবে। আমিও বিষয়টা বুঝতে পারলাম, আসলে সমস্যাটা বাড়িতে না হয়ে আমাদের সাথেও হতে পারে। হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। এই জন্য আমি একটা কবিরাজের কাছে গেলাম। আমি আমার আব্বু আম্মুকে এই বিষয়ে কোনো কিছুই জানালাম না। আমি কবিরাজের কাছে গিয়ে যা জানতে পারলাম, সেই কবিরাজটা আমাকে বলে আমাদের বাড়িতে নাকি একটা দুটো নয়, পাক্কা 30টা বদ জিন বসবাস করে, আর সেই জিনগুলো একেবারে একেবারে সর্বোচ্চ খারাপ। এদের উপরে আর কোনো খারাপ জিন হতেই পারে না। আমরা এতদিন কিভাবে সেই বাসাতে আছি এটা শুধু এক আল্লাহই জানে। আমরা যেন খুব শীঘ্রই সেই বাসাটা ছেড়ে দিই। আমি সেইখান থেকে বাড়িতে চলে আসি এবং আমি আমার বাবা মার সাথে পুরো ঘটনাটা শেয়ার করি যে আমি কবিরাজের কাছে গিয়েছিলাম আর সেই কবিরাজটা আমাকে এসব বলেছে। সেই কবিরাজটা আমাকে কিছু তাবিজও দিয়েছিল। সেই তাবিজগুলো কি করতে হবে সেগুলো আমাকে বলে দিয়েছিল। আমি বাবাকে এসব কথা বলাতেই বাবা প্রচুর পরিমাণে রেগে যান, কিন্তু রাগ করলেও তিনি নিজেও জানতেন যে আসলেই বাড়িতে কিছু কিছু ঘটনা ঘটে। আর এতদিন আমাকে যে বলে এসেছিল যে তিনি নাকি টিনের চালের ওপরে কোনো শব্দ পান না অথবা কারো হাঁটাহাঁটির শব্দ পান না, এটা তিনি আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছিলেন যাতে বাড়ির আর সকল লোকজন যেন ভয় না পায়। আসলে আমার সাথে সাথে এই জিনিসগুলো বাবাও ফেস করেছেন। আর সেদিনকে যে মেয়েটাকে আমি দেখেছিলাম সেটা শুধু আমি একা দেখিনি,
সে মেয়েটাকে আমার বাবাও দেখেছিলেন। এটা শোনার সাথে সাথে আমি অনেক আশ্চর্য হয়ে যাই। আমি আমার বাবার উপরে একটু রাগ দেখাই আর বলি, তিনি কেন আমাকে এতদিন এসব কথা বলেননি? আমরা এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকবো না। তখন আমার বাবা বলে, মাসটা শুরু হয়েছে আর আমি ভাড়াটাও দিয়ে দিয়েছি। এই একটা মাস এই বাসাতে থেকে পরের মাসেই আমরা অন্য একটা বাড়িতে চলে যাব। এই কারণে বাবা আগে থেকেই বাসা দেখা শুরু করেছেন, কিন্তু আমাদের কাউকে জানাননি। আজকেই তিনি এই কথাটা স্বীকার করলেন। কবিরাজ আমাকে মোট 3টি তাবিজ দিয়েছিলেন। একটা তাবিজ বাড়ির মেন গেটে পুঁততে বলেছিলেন, আরেকটা তাবিজ যে কোনো ঘরের দরজার সামনে ঝুলিয়ে রাখতে বলেছিলেন, আর আরেকটা তাবিজ টিনের চালের ওপরে নিশিরাতে নিক্ষেপ করতে বলেছিলেন। তার কথা মতোই মেন গেটের সামনে পুঁতে রাখি। আমার ছোট বোনেদের ঘরের সামনে আরেকটা তাবিজ ঝুলিয়ে রাখি। আর যখন রাতটা গভীর হয়ে যায় তখন বাবা নিজেই সেই তাবিজটাকে টিনের চালার দিকে নিক্ষেপ করে। তাবিজটা টিনের চালার দিকে নিক্ষেপ করার সময় আমি নিজেও সেখানে ছিলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম সেই তাবিজটা টিনের চালার উপরে নিক্ষেপ করার সাথে সাথে মনে হচ্ছিল আশপাশের যে নারিকেল গাছগুলো আছে সেগুলোর উপর দিয়ে অনেক জোরে জোরে বাতাস বইতে লাগলো, আর মনে হচ্ছিল নারিকেল গাছগুলো এখনই ভেঙে পড়বে। আমার বাবা আমাকে কোনো কথা বলতে না দিয়ে সাথে সাথে আমাকে টেনে নিয়ে ঘরের ভেতরে ঢুকে যান আর বলেন, আজকে রাতে আর যেন কোনো অবস্থাতেই না বের হয়। ভেবেছিলাম হয়তো এই তাবিজগুলোর কারণে এই মাসটা আমরা এই বাড়িতে থেকে যেতে পারব, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণরূপে ভুল ছিল। এবার আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটা শুরু হলো সেগুলো আরো বেশি ভয়ানক ছিল। পরের দিন রাতের বেলা শুনতে পেলাম আমাদের টিনের চালের উপর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি আমার বাবা মার ঘরেই ছিলাম। আমি টর্চ লাইট নিয়ে বের হতে যাব, এই সময় আমার বাবা আমার হাতটা চেপে ধরে বলে, থাক, দরকার নেই, যা হচ্ছে হোক, একটা মাসেরই ব্যাপার, কোনো রকম দাঁতে কামড় দিয়ে বাড়িটাতে থেকে যা। আমিও বাবার কথা আর অমান্য করলাম না, সেখানেই বসে থাকলাম। কিন্তু রাতটা একটু বেশি হয়ে গেল। এখন তো আর সেই ঘরে থাকা সম্ভব নয়। আমি দরজাটা খুলে নিজের ঘরের দিকে যেতে লাগলাম। এমন সময় আমার চোখ পড়ল উঠানের কানিতে সেই রান্নাঘরটার দিকে। আমি দেখলাম সেখানে সাদা কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি এটা দেখে নিজের রুমে চলে গেলাম, কারণ এতদিন এসব ঘটনা ঘটতে ঘটতে আমার কাছে কেমন একটা অভ্যস্ত হয়ে গেছে। শুধু আমার কাছে না, আমার পরিবারের সবার কাছেই একটা অভ্যস্ত হয়ে গেছে। এখন আর তেমন একটা ভয় লাগে না। আর আমি অনেক সাহসী ছিলাম, যার কারণে প্রথম থেকেই আমার কোনো ভয় লাগছিল। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। হঠাৎই রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার খাটের এক কানিতে আমার মাথার কাছে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি ড্রিম লাইটের আলোতে স্পষ্ট তাকে দেখতে পেলাম। আমি দেখলাম সে কালো অবয়বটা একটা কালো চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো থেকে কেমন একটা হলদে বর্ণের আগুনের রশ্মির মতো কিছু একটা বের হচ্ছিল। তার চোখের সেই আলোতে আমি তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার বড় বড় দাঁত নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেলাম অনেক জোরে জোরে। আমার আব্বু আম্মুর ঘরের রুম থেকে আমার আব্বু বের হয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি পুরো ঘটনাটা আব্বুর কাছে শেয়ার করলাম। আব্বু বলল, সেই ঘরে আজকে আর থাকার দরকার নেই, আজকে আমাদের ঘরেই থেকে যা। আমি আব্বুর কথা মতো তাদের রুমেই থেকে গেলাম। আমি যখন শুয়েছিলাম তখন আমি অনুভব করলাম আমাদের টিনের চালের ওপর দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি আমার বাবাকে ঘটনাটা বললাম। তিনিও বললেন, শুনতে পেয়েছি, কিন্তু কিছু করার নেই, শুয়ে থাক। কখনো টিনের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কখনো বা বারান্দায় ঘুঙুর করে কেউ একজন হাঁটাহাঁটি করছে। আবার কখনো বা শুনতে পাচ্ছি আমার রুমের বিভিন্ন জিনিসপত্র কেউ অনেক জোরে ছোড়াছুড়ি করছে।
এভাবেই রাতটা কাটিয়ে দিলাম। ফজরের আজান দেওয়ার সাথে সাথেই সব শব্দ থেমে গেল। আমরা দুই বাপ ছেলে উঠে অজু করে মসজিদের দিকে গেলাম। আজকে মসজিদের ইমামকে আর কিছু বললাম না। বাড়িতে ফিরে এসে নিজের রুমের দরজা খুলতে আমি দেখলাম আমার ঘরটা সম্পূর্ণরূপে অগোছালো হয়ে পড়ে আছে। মনে হচ্ছিল কেউ একজন আমার ঘরে বিভিন্ন জিনিসপাতি এদিক ওদিক ছুঁড়ে ফেলেছে, আমার বিছানার চাদরটা টেনে ছিঁড়ে ফেলেছে। এগুলো দেখে আমি প্রচণ্ড রাগ করলাম। এটা দেখে আমি প্রচণ্ড রাগান্বিত হলাম আর ঘর থেকে বের হয়ে বাবাকে চিৎকার করে বললাম, আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। বাবা আমাকে বুঝ দিয়ে বললেন, আর কয়টা দিনেরই ব্যাপার, আমি বাসা ঠিক করে ফেলেছি। তারা 3 তারিখে বাসা থেকে বের হবে আর আমরাও সেই 3 তারিখেই গিয়ে উঠব। আমাদের হাতে আর 3 দিন সময় ছিল। এই 3 দিনে ঘটে যায় আমার সাথে আরও এক আজব ঘটনা। এক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। আমি ওয়াশরুমে গিয়ে নিজের কাজ ছাড়ছিলাম। এমন সময় আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বাথরুমের প্যানের ভেতর থেকে যেদিক দিয়ে মলমূত্র যায় সেই পাইপটার ভেতর থেকে একটা লোমশ হাত, যার নখ অনেক বড় বড় ছিল, আমার বাম পাটা অনেক জোরে চেপে ধরল। আমি নিচের দিকে তাকাতে স্পষ্ট এই জিনিসটা দেখতে পেলাম। আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়াতেই হাতটা আমার পাটাকে টেনে সে বাথরুমের প্যানের দিকে নিয়ে যেতে লাগলো। আমি অনেক শক্তি খাটিয়ে সেইখান থেকে উঠে বাথরুমের দরজাটা খুলেই বাথরুম থেকে বের হয়ে গেলাম এবং চিৎকার করতে লাগলাম। এই দিন দুপুর বেলায় এরকম একটা ঘটনা ঘটবে, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চিৎকার শুনে মা ঘর থেকে বের হয়ে এলো। আমি আমার মাকে পুরো ঘটনাটা খুলে বললাম। আমার মা সাথে সাথে আমার বাবার কাছে ফোন দিল আর বলল, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। যেই কথা সেই কাজ। আমিও টিউবওয়েল পাড়ে গিয়ে গোসল করে গাড়ির জন্য বের হয়ে গেলাম। আমি গাড়ি ভাড়া করে নিয়ে এসে আমাদের সব আসবাবপত্র গাড়িতে তুলে সেই রাতেই আমরা সেই বাড়ি থেকে আমাদের নিজের খালার বাসাতে গিয়ে উঠলাম। ঘটনাটা এখানেই শেষ। হয়তো খুব একটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু আমরা যা ফেস করেছি সেটা ছিল প্রচুর পরিমাণে ভয়ঙ্কর, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আর এসব ঘটনা যাদের সাথে ঘটে একমাত্র তারাই জানে ঘটনাগুলো আসলে কতটা ভয়ঙ্কর। তারপরে আলমামুন ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। আলমামুন ভাই আসলেই একটা ঠিক কথা বলেছেন। ঘটনাগুলো যার সাথে ঘটে একমাত্র তারাই জানে যে পরিস্থিতিটা কেমন এসে দাঁড়ায়। আমরা যারা শুনছি, নিজেরা কল্পনা করছি, তারা এসব ঘটনার তেমন একটা কিছু বুঝতে পারি না। কথা হবে আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমাদের ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কথা হবে অন্য কোনো এক এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি।